ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আন্তর্জাতিক নার্সেস দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং সবাই মনে হয় অনেক এক্সস্টেড, সারাদিন প্রোগ্রাম শেষে এখন ক্লাস করা। তারপরেও ক্লাস তো করতে হবে, পরীক্ষা তো হবেই, প্রোগ্রাম থাকবে, প্রোগ্রাম করতে হবে। দেখি কে কোন কলেজ থেকে জয়েন করেছো। আজকে আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের উপরে বেসিক কিছু এমসিকিউ সলভ করব, যেগুলা ইনফরমেটিভ, এবং এই ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কারণ আমাদের এমসিকিউ ফেস করতে হয়, লাইসেন্স পরীক্ষায় ফেস করতে হয়, এই টাইপের কোশ্চেনগুলোই আমাদের ফেস করতে হয়। আমরা অনেকে সঠিক মেজারমেন্টটা জানি না বিধায় আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি, আমাদের কাছে অনেক কোশ্চেন কঠিন মনে হয়। সো আজকে আমরা এগুলো একটু সলভ আউট করার চেষ্টা করব। দেখি, তার আগে বলো কে কোন কলেজ থেকে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। কথা, কেমন আছো? কেমন কাটলো তোমাদের নার্সেস ডে প্রোগ্রাম? একটু জানিয়ে দাও। আমরা একটু কনভারসেশন শেষ করে আমরা আমাদের আজকের টপিক, মানে আজকের ক্লাসটা শুরু করব ফান্ডামেন্টালস অফ নার্সিং এর উপরে। ওয়ান শট এমসিকিউ ক্লাস, হ্যাঁ, রিভিশন ক্লাস, ওয়ান শট রিভিশন ক্লাস। সো ওয়ালাইকুম আসসালাম ঋতু। সবাই অনেক টায়ার্ড, তাই না? আজকে নার্সেস ডে প্রোগ্রাম করে আজকে সবাই অনেক টায়ার্ড। আজকে ক্লাসটা রাখা কি খুব প্যারা হয়ে গেল নাকি? হ্যাঁ, ডাইনামিক নার্সিং কলেজ। আচ্ছা, ওকে। এই তো ঋতু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং নার্সেস ডে প্রোগ্রাম খুব সুন্দর কাটলো। তোমাদের কি অবস্থা? ময়মনসিংহ নার্সিং কলেজ, ভেরি গুড। ওকে, সো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর উপরে। এটা বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবাই, সরি মিডওয়াইফারি করতে পারবে না, মিডওয়াইফারিদের মনে হয় ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি। আচ্ছা, ডিপ্লোমা এবং বিএসসি এবং পোস্ট বেসিকদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এই এমসিকিউগুলোই সবারই আসে, সবার কিন্তু একই রকম টাইপেরই আসবে, হয়তো বা এক এক সময় এক একজনের কোশ্চেন এক এক রকম হয়, কারো হার্ড হয়, কারো একটু ইজি হয়, বাট এই এই ধরনের কোশ্চেন প্যাটার্ন সবারই সেম, কারণ আমাদের আলটিমেটলি পড়াটা কিন্তু সেমই হচ্ছে, তাই না? ওকে, সো আমরা স্টার্ট করে দিই, রাইট? নাকি একটু ওয়েট করতে হবে? কি বলো তোমরা, ওয়েট করতে হবে নাকি স্টার্ট করে দিব? ভেরি 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 ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ ক্লাস করছে, এবং স্লাইডটা মলয় বিশ্বাস ভাইয়া তৈরি করেছেন, তাকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে তিনি স্লাইডটা তৈরি করেছেন এবং খুব চমৎকারভাবে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করে দিই, হ্যাঁ? ওকে, প্রথম কোশ্চেনটাতে আসি। অ্যাজ ইউজুয়াল আমাদের আগে প্রশ্ন পড়তে হবে, প্রশ্নটাকে বুঝতে হবে, তারপরে আমরা এমসিকিউতে যাব, কি বলেছে দেখব, সেটা বুঝে আমাদের অ্যান্সার করতে হবে, রাইট? আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ে অনেক কিছু পড়ি, আমাদের নার্সিং রিলেটেড অনেক ধরনের কথাবার্তা থাকে, অনেক ধরনের পড়া থাকে, আমাদের ইথিক্যাল, নন ইথিক্যাল সব বিষয়ে আমরা পড়ি, বা আমাদের পেশেন্ট অ্যাসেসমেন্ট বিষয়ে পড়ি, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ডায়াগনোসিস, ইভালুয়েশন সবই আমরা ধাপে ধাপে পড়ি। তো এইগুলোর জন্য আমাদের অনেক মেজারমেন্ট জানতে হয়, অনেক কিছু জানতে হয়। সো এই রিলেটেড কিছু এমসিকিউগুলোই আজকে আমরা সলভ করতে যাচ্ছি, এবং আমাদের এই ইনফরমেশনগুলো অনেক দিন কাজে লাগবে। অনেক দিন বলতে আমাদের ফুল ক্যারিয়ারে, হোল ক্যারিয়ারেই কাজে লাগবে। ঠিক আছে, যারা যারা এখন জয়েন করছো, আমরা মাত্রই ক্লাসটা শুরু করেছি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি, এবং কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কোশ্চেন করবে। আমি যখনই কোশ্চেনটা সিন করব আমি অবশ্যই জানাবো। চলমান আন্দোলনের জন্য স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল নার্সেস ডে বয়কট করেছে। এই বিষয়টা সম্পর্কে আসলে আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম কলেজগুলোতে তো দেখলাম ইন্টারন্যাশনাল নার্সেস ডে খুব ভালোভাবেই পালন করা হলো। আচ্ছা, ঠিক আছে, ওই বিষয়ে আমরা না যাই, আমি আসলে এই বিষয়ে জানি না তেমন একটা, এজন্য। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে কি বললো যে সিস্টেমিক পারপাসফুল সেট অফ ইন্টারপার্সোনাল অ্যাকশনসিস, মানে কি বলছে? একটা সিস্টেমিক মানে কি, ধারাবাহিকতা বা একটা সিস্টেমের মধ্যে, এটা তো বোঝোই। পারপাসফুল মানে উদ্দেশ্য থাকবে, এরকম একটা সেট অফ ইন্টারপার্সোনাল অ্যাকশনস। যখনই বললো যে অ্যাকশনস,
তখন মানে কি, কোনো একটা কাজ, অ্যাকশন মানে বুঝবো যে কোনো একটা কাজ, কাজ মানে ইন্টারভেনশন। এখন আমি খুঁজবো ইন্টারভেনশন কোথায় আছে, ইন্টারভেনশন কেন, কারণ ডায়াগনোসিসে আমি কিন্তু কোনো কাজ করি না, আমি হচ্ছে রোগীর রিপোর্টগুলো ডায়াগনোস করি বা রোগীর কি হয়েছে, পেশেন্টের অবস্থা কেমন, সেগুলো আমি জাস্ট ডায়াগনোসিস করি, ডকুমেন্টেশন করে নোট ডাউন করি ডক্টরের ট্রিটমেন্ট পারপাসের সুবিধার জন্য এবং আমার নার্সিং কেয়ার প্ল্যান অনুযায়ী ইন্টারভেনশনের জন্য। কিন্তু মূল অ্যাকশনটা কিন্তু আমাদের ইন্টারভেনশন। হ্যাঁ, ইন্টারভেনশন। সো যখনই আমরা দেখবো যে সিস্টেমিক, হ্যাঁ সিস্টেমিকই তো, কারণ ইন্টারভেনশন কি এক লাফ দিয়ে চলে আসে, আসে না, ধাপে ধাপে আসে, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা কি হলো, তোমরা কি বুঝতে পারছো? এটার অ্যান্সারটা হবে নার্সিং ইন্টারভেনশন। ওকে, অলরাইট, নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। হুইচ ইজ নট, আচ্ছা আমার এইখানে একটু দেখতে অসুবিধা হয় লাইটের কারণে, আমি এখান থেকে দেখি। হুইচ ইজ নট দ্য স্টেপ অফ নার্সিং প্রসেস। আচ্ছা, হুইচ ইজ নট, কোনটা নয়, এখানে জিজ্ঞেস করা হয়েছে। স্টেপ অফ নার্সিং প্রসেস দেখে আবার হচ্ছে নার্সিং প্রসেসগুলো আমাদের তো সবার মুখস্থ, 5টা: অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, রাইট? সো এই 5টা স্টেপ আমাদের মুখস্থ। এই নটটা না দেখে অনেকে হচ্ছে এটা দেখে এই প্রথমে অ্যাসেসমেন্ট পাইছি দাগ দিয়ে দিলাম, নো, এটা করা যাবে না। ভালো করে আমার আগে প্রশ্নটা পড়তে হবে। হ্যাঁ, ভালো করে প্রশ্নটা পড়বো, দেন আমি দেখলাম নট কি নয়, নার্সিং প্রসেস নয়। আমি জানি অ্যাসেসমেন্ট নার্সিং প্রসেস, ইমপ্লিমেন্টেশন এটাও প্রসেস, প্ল্যানিংও, তার মানে হবে ডাইনামিক। ওকে, সো আনসারটা কি হচ্ছে, ডাইনামিক। এটা তো আর বোঝানোর কিছু না, এটা সবার মুখস্থ, 5টা স্টেপ, রাইট? ওকে, অনেক ক্ষেত্রে স্টেপ 6টা বলা হয়, তার মধ্যে একটা লাস্টের একটা বলে ইন্টারভেনশনের পরে যেটা বলে সেটা হচ্ছে ডকুমেন্টেশন, রাইট? আচ্ছা, ওইটা বললেও হবে না বললেও হবে, কিন্তু মূল মেইন যে স্টেপ এটা কিন্তু 5টা, মানে প্রথম থেকে সেই নার্সিং এর শুরু থেকে এই পর্যন্ত ওই 5টা স্টেপই, এর মধ্যে ডকুমেন্টেশনটাও একটা ইন্টারভেনশন। ওকে, আচ্ছা, জাজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। জাজমেন্ট, জাজমেন্ট বলতে তো আমরা বুঝি যে জাজমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট কার জন্য, সাইজ অর ভ্যালু অফ সামথিং, কোনো কিছুর সাইজ অথবা ভ্যালু, কোনো একটা কিছুর সাইজ অথবা ভ্যালু জানার জন্য বা মেজার করার জন্য আমাদের জাজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? ইজ নোন অ্যাজ, মানে কোনো কিছুর সাইজ মেজার করলাম আমি, যেটা জাজমেন্ট, যেটার কারণে জাজমেন্টটা ইম্পর্টেন্ট হইলো। হ্যাঁ, নাহিদ ঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, যেটার কারণে জাজমেন্টটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা কি নামে জানি, 2টা নামে জানি, একটা অ্যাসেসমেন্ট অথবা ইভালুয়েশন। এখন বলতে পারো যে অ্যাসেসমেন্ট তো শুরুর স্টেপ আর ইভালুয়েশন তো লাস্ট, তাহলে এখানে অ্যাসেসমেন্ট ইভালুয়েশন দুইটাই কিভাবে হয়? আমি যদি হচ্ছে সাইজ অথবা ভ্যালু যদি না নেই অ্যাসেসমেন্টের টাইমে, তাহলে আমি কিভাবে রোগীর ডায়াগনোসিস করব? আমার ইন্সপেকশন করতে হবে, পালপিটেশন করতে হবে, তাই না, অসকালটেশন করতে হবে, পারকাশন করতে হবে, এই যে 4টা, এগুলোও তো নার্সিং প্রসেসের মধ্যে পড়ে, তাই না, আমাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে যখন আমরা একটা রোগীকে অ্যাসেস করি, না হলে তো আমি জাজ করতে পারবো না। সো জাজমেন্টটা ইম্পর্টেন্ট কখন হবে, অ্যাসেসমেন্টেও হবে, ইভালুয়েশনেও হবে। এখন দেখা যাক, এখানে 2টাই পয়েন্ট আছে। হ্যাঁ, যখন 2টাই অ্যান্সার থাকবে আমরা প্রথম অ্যান্সারটা দাগ দেবো, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে তোমরা ইভালুয়েশনও দাগ দিতে পারো। কেন? কারণ হচ্ছে জাজমেন্ট আমরা একদম সবার লাস্টে করি, তাই না, ইভালুয়েশনে গিয়ে করি, যে হচ্ছে আমরা যে নার্সিং কেয়ার প্ল্যান অনুযায়ী যে কেয়ার প্ল্যানটা দিলাম, যে ইন্টারভেনশনটা করলাম, করার পরে আমার হচ্ছে ইভালুয়েশনটা কি আসলো, রোগীর উন্নতি হইলো নাকি অবনতি হইলো। যদি উন্নতি হয় তাহলে ওকে, আই এম রাইট, আর যদি অবনতি হয় তাহলে চেঞ্জ ইউর প্ল্যান, রাইট? সো তখন হচ্ছে ইভালুয়েশনটা সেই ক্ষেত্রে যায়। তবে দুটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট দুটাই সঠিক। ওকে, দেন নেক্সট আসি। নেক্সট কি বলছি যে হচ্ছে, ও এটাই তো অ্যাসেসমেন্ট। আচ্ছা, অ্যাসেসমেন্ট এখানে অ্যান্সার দেওয়া হয়েছে কারণ হচ্ছে ওই যে শুরুতে যেটা হয় সেটা আমরা দিতে বলেছি, যদি এ নাম্বারে থাকতো ইভালুয়েশন তাহলে আমি ইভালুয়েশনটাই মার্ক করতাম, ফার্স্ট অপশনে প্রায়োরিটি বেশি হয়। ওকে, ওকে, হুইচ ইজ নট আ টাইপ অফ অ্যাসেসমেন্ট। আচ্ছা, নিচের কোনটা অ্যাসেসমেন্টের টাইপ নয় বলা হয়েছে, তাই না, হুইচ ইজ নট আ টাইপ অফ অ্যাসেসমেন্ট, এখানে আবারও নট কথাটা ইউজ করছে। এখন আমাদের জানতে হবে যে অ্যাসেসমেন্টগুলা কোনগুলা, অ্যাসেসমেন্টের টাইপ কোনগুলা। আমরা জানি যে ইনিশিয়াল লিখতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে ক্লাসের টাইমে, আর হচ্ছে লিখতে হবে ইনিশিয়াল, প্রবলেম ফোকাসড, আর হচ্ছে ইমার্জেন্সি। এগুলো নোট ডাউন করে রাখতে হবে। এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ।
একটা টাইপ হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে প্রবলেম ফোকাসড। ইনিশিয়াল মানে কি, একদম একটা পেশেন্ট শুরুতে আসলো তখন আমি যে অ্যাসেসমেন্টটা করব সেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, একদম আসার সাথে সাথে, রাইট? ওকে, দেন আমি হচ্ছে প্রবলেম বেসড বা প্রবলেম ফোকাস করে আমি যে অ্যাসেসমেন্টটা করব সেটা হচ্ছে প্রবলেম ফোকাসড। আর একটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট করব। ইমার্জেন্সি একটা পেশেন্টকে আমি কিভাবে হ্যান্ডেল করব, ইমার্জেন্সি না হলে একভাবে করব, ইমার্জেন্সি হলে আরেকভাবে করব, ঠিক আছে? সো এই 3 টাইপে হচ্ছে আমরা অ্যাসেসমেন্টটা করে থাকি। সো এই 3টা টাইপ যদি এখানে থেকে থাকে, ওই 3টা বাদ দিয়ে বাকিটা, এটা হবে আনসার, প্রাইমারি অ্যাসেসমেন্ট। ওকে, কার কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা, যদি আমার কথা একটু বেশি ফাস্ট হয়ে যায় তাও বলবা, বুঝতে কষ্ট হলেও বলবা, যে কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবা, আমার কথা ঠিকঠাক শোনা না গেলেও আমাকে একটু জানাবা, দেখা না গেলেও জানাবা। ওকে, এক্সাম্পল অফ সাবজেক্টিভ ডেটা, সরি, এক্সাম্পল অফ সাবজেক্টিভ ডেটা। আচ্ছা, সাবজেক্টিভ ডেটা মানে কি? সাবজেক্টিভ যেটা আমরা সরাসরি ডিরেক্ট কোথা থেকে পাই? পেশেন্ট থেকে পাই। পিটি দিয়ে পেশেন্ট বুঝাইলাম, হ্যাঁ, ডিরেক্ট পেশেন্ট থেকে পাচ্ছি আমি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডাটা। আর অবজেক্টিভ ডাটা কোনটা? যেটা আমি অ্যাসেসমেন্ট করে বা আমি হচ্ছে ডায়াগনোসিস করে পাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো আমার হচ্ছে এখানে বলছে এক্সাম্পল অফ সাবজেক্টিভ ডাটা, তাহলে এখানে কোনটা হইতে পারে? এখানে আসি, পেইন আর হাঙ্গার। আমি কিন্তু বুঝবো না রোগীর পেইন আছে কি না, রোগী আমাকে বলবে আমার 3 দিন ধরে পেটে ব্যথা, আমার 7 দিন ধরে জ্বর, মাথা ব্যথা, এই যে ব্যথার কথা বলতেছে, ব্যথা তো আমি দেখে বুঝবো না, সে আমাকে বলবে, এরপরে আমি বুঝবো যে তার 7 দিন যাবত পেটে ব্যথা বা মাথায় ব্যথা বা যেখানে হোক। অথবা হাঙ্গার মানে কি? ক্ষুধার্ত, সে যে ক্ষুধার্ত সে আমাকে বলবে যে হ্যাঁ আমি হচ্ছে খেতে পারছি না, আমি অনেক ক্ষুধার্ত। এই জিনিসগুলো কিন্তু পেশেন্ট না বললে আমি বুঝতে পারবো না, এটা সরাসরি আমার পেশেন্টের থেকে এই ডাটাটা কালেক্ট করতে হয়। সো এইটাই হবে আমাদের সাবজেক্টিভ ডাটা। আচ্ছা, অন্য অপশনগুলো দেখি। হার্ট রেট, হার্ট রেট কিন্তু আমি এক্সামিন করব। হার্ট রেট মানে কি? পালস, আমি পালস চেক করব, রাইট? সো পালস যখন আমি চেক করতেছি তার মানে এখানে আমি নিজে অ্যাসেস করতেছি, আমি ডায়াগনোসিস করতেছি এটার। স্কিন কালার, এটা আমি ইন্সপেকশন করতেছি, আমি নিজের চোখ দিয়ে দেখতেছি, ইন্সপেকশন করতেছি স্কিন কালার, এটা হলো না, এটা অবজেক্টিভ হবে, রাইট? আচ্ছা, ওয়েটটাও আমি মেজার করতেছি, তাকে ওয়েট মেশিনে উঠানোর পরে আমি বুঝতে পারতেছি তার ওয়েটটা কত। এমনিতে কিন্তু তার কাছ থেকে শুনে আমি হচ্ছে এই ডেটাটা নিচ্ছি না। সো এক্সাম্পল অফ সাবজেক্টিভ ডেটা কি হচ্ছে? পেইন অথবা হাঙ্গার। ওকে ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছেন। নেক্সট, এক্সাম্পল অফ অবজেক্টিভ ডেটা। আচ্ছা, এর পরের কোশ্চেনটাই আবার অবজেক্টিভ। একটু আগেই বললাম যে অবজেক্টিভ কোনটা, যেটা আমরা ডায়াগনোসিস করব। এখানে বিলিভ মানে কি? বিশ্বাস দিয়ে অবজেক্টিভ হয় না, এটা তাহলে হলো না। পারসেপশনস, ধারণা, আমি ইমাজিন করলাম, আমি হচ্ছে ধারণা করলাম, এটা হবে না। ইমাজিন করে কখনোই হচ্ছে অবজেক্টিভ ডাটা আসে না। হ্যাপিনেস, খুশি, তাকে আমি খুশি দেখলাম, বুঝলাম যে সে সুস্থ হয়ে গেছে, এভাবে হয় না অবজেক্টিভ ডেটা। এক্স রে ফাইন্ডিংস, হ্যাঁ, তার হচ্ছে কিছু টেস্ট করতে দেওয়া হয়েছিল যখন সে কোনো একটা ডিজিজ নিয়ে এসেছিল, তার হচ্ছে সাবজেক্টিভ ডেটা নেওয়া হয়েছে বা প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হয়েছে, তখন সে কিছু সিমটমসের কথা বলেছে, সেই অনুযায়ী তার হয়তো বা বলছে যে আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, পা মুচকে গেছে হয়তো বা আমার, আমি বুঝতে পারতেছি না, আমার পায়ে ব্যথা, তখন আমি হচ্ছে ওখানে এক্স রে করতে দিলাম, যে আসলে ওনার পায়ে এক্স রে করে দেখবো যে কী হয়েছে অ্যাকচুয়ালি। তো ওই রিপোর্টটা দেখার পরে আমি হচ্ছে যেই ডেটাটা কালেক্ট করলাম সেটার নাম হচ্ছে অবজেক্টিভ ডেটা। ওকে, মনিরুল ইসলাম, বি তো অ্যান্সার হলো না, আনসার হবে ডি। ওকে ওকে, অলরাইট। নেক্সট কোয়েশ্চেনটা কি? হুইচ ইজ নট পার্ট অফ হেলথ অ্যাসেসমেন্ট টেকনিক। নিচের কোনটা হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট টেকনিকের পার্ট নয়? এই যে দেখো, এই জায়গাটাই হচ্ছে ট্রিকি। তুমি দেখছো পার্ট অফ হেলথ অ্যাসেসমেন্ট টেকনিক, মুখস্থ করে গেছো, গিয়ে সুন্দর মতো পাইছো, শুরুতে অপশনটা দাগ দিয়ে চলে আসছো। ওকে, এখন এসে উত্তর মিলাইলাম, সব ভুল গেছে আমার, কিভাবে গেল? এইখানে যে ছোট্ট করে একটা নট দিয়ে রাখছে সেটা আমি দেখি নাই। সো আমি বারবার বলতেছি, এমসিকিউ দেওয়ার আগে বারবার কোশ্চেনটা পড়তে হবে। ওকে ওকে, হুইচ ইজ নট পার্ট অফ হেলথ অ্যাসেসমেন্ট টেকনিক। হেলথ অ্যাসেসমেন্ট টেকনিকগুলো কি? হেলথ অ্যাসেসমেন্ট টেকনিকগুলো হচ্ছে ওই যে 4টা টেকনিক আমি বলছিলাম না, ইন্সপেকশন, পারকাশন, তারপর হচ্ছে পালপেটেশন। আচ্ছা, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, রাইট? এই 4টা হেলথ অ্যাসেসমেন্ট, এটা সবার জানা আছে আই হোপ, কারণ হচ্ছে এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর শুরুর দিকেই পড়ানো হয়, যখন আপনারা হচ্ছে কোর্সে
এন্ট্রি নিয়েছেন, আপনাদের যখন হেলথ অ্যাসেসমেন্টের চ্যাপ্টার ছিল ওইখানেই আপনারা পড়েছেন যে 4টা হেলথ অ্যাসেসমেন্ট টেকনিক। এই 4টা সবার মুখস্থ, কাকে বলে, কোনটা কি। ইন্সপেকশন মানে কি, আমি চোখে দেখতেছি, ভিজুয়ালি দেখতেছি। পালপেশন মানে কি, আমি হচ্ছে ট্যাপ করে দেখতেছি, তার মানে পেশেন্টের গায়ে হাত দিয়ে ট্যাপ করে দেখতেছি ফোলা আছে কিনা, সাইজ ঠিক আছে কিনা। আর চোখ দিয়ে যখন দেখি ইন্সপেকশন, সেটা হচ্ছে কোনো রেডনেস আছে কিনা, আমার চোখে একটু অ্যাবনর্মাল কিছু মনে হচ্ছে কিনা। আচ্ছা, তারপরে কি অসকালটেশন মানে কি, আমি স্টেথোস্কোপ দিয়ে শুনবো, সাউন্ডটা নিব যে কোনো অ্যাবনর্মাল সাউন্ড বা কোনো কিছু আমি পাচ্ছি কি না। পারকাশন মানে হচ্ছে আমি একটু ভাইব্রেট করে দেখবো, রাইট। আচ্ছা, এই যে 4টা টাইপ, 4টা টাইপের বাইরে যেটা অপশন আছে সেটা হবে আনসার, কারণ এখানে বলছে উইচ ইজ নট, তাহলে এখানে হবে ইন্টারভেনশন, রাইট। এই ইন্টারভেনশন কোনো অ্যাসেসমেন্ট টেকনিকের অন্তর্ভুক্ত মানে পার্ট না, ঠিক আছে। এটা হচ্ছে নার্সিং প্রসেসের পার্ট। ওকে, আনসার। ওকে, তারপরে রেকর্ড অফ দ্য আউটকাম অফ অবজারভেশন। রেকর্ড, রেকর্ড অফ দ্য আউটকাম। আউটকাম মানে কি, ফলাফল বা রেজাল্ট, রাইট। মানে আমি ডকুমেন্ট করব রেজাল্টটা, অবজারভেশন যেগুলো করলাম, এই অবজারভেশনের ফলাফলটা আমি রেকর্ড করলাম। এটাকে আমি কি বলি, এটাকে আমি সহজভাবে বলতে পারি ডেটা বলি আমরা, তাই না। তথ্য, রোগীর থেকে আমরা কি নিলাম, তথ্য। আমি যে অবজারভেশনের রেজাল্টগুলো ফাইন্ড আউট করলাম, এগুলো যে আমি ডকুমেন্ট করলাম, এগুলো কি এক একটা ডেটা, রাইট। সো চোখ বন্ধ করে, এটা তো আমাদের মুখস্থ, এটা আমাদের দাগ দিয়ে দিতে হবে, রাইট। ওকে, আচ্ছা, যারা অ্যাক্টিভলি ক্লাস করছো তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আর ডিপ্লোমার কে কে আছো এগুলো জানার দরকার নাই, ডিপ্লোমার কে কে আছে তোমার জন্য ইম্পর্টেন্ট, তুমি করো, ঠিক আছে। এই এত গসিপিং করলে, ক্লাসে মনোযোগ না দিলে ক্লাসে কিছুই বুঝবে না। 2-3টা কোশ্চেন পার হয়ে যাবে, একটা পড়া একবার পড়াইছি আবার রিপিট হয়েছে, আমি এটা স্কিপ করে যাব, তখন বলা হবে যে আমি এটা বুঝি নাই। সো মনোযোগ দিয়ে করতে হবে। অনেকদিন পর লাইভে জয়েন করেছি, ভেরি গুড। এখন একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, ফাতেমা আক্তার লিজা। ওকে, ওকে, এটা তাহলে গেল। তারপরে কি বলেছে, প্ল্যান্ট কমিউনিকেশন অর কনভারসেশন উইথ আ পারপাস ইজ। আচ্ছা, প্ল্যান্ট কমিউনিকেশন মানে কি, আমি প্ল্যান করে যে কমিউনিকেশনটা করছি। আমার কাছে পেশেন্ট আসলো, আমার এখানে কমিউনিকেশন স্কিল তাকে দেখাইতে হবে যে হ্যাঁ আমি তোমার সাথে খুব ভালো কোঅপারেট করতে পারছি, নাহলে তো সে আমার সাথে তার কোনো কথা শেয়ার করবে না, করবে করবে না। সো আমার কমিউনিকেশন স্কিল তাকে দেখাইতে হবে, অথবা তার সাথে আমার একটা কনভারসেশন করতে হবে। কি কারণে, আমার উদ্দেশ্য স্বার্থ মানে উদ্দেশ্য হাসিল করার জন্য। উদ্দেশ্য কি, তার হচ্ছে আমি ডেটাগুলো কালেক্ট করব এবং ডক্টরকে ইনফর্ম করব যেন তার সঠিক ট্রিটমেন্টটা, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা আমরা দিতে পারি, সঠিক নার্সিং কেয়ার প্ল্যান করে তার যেন ট্রিটমেন্টটা আমি দিতে পারি, তাই না। সো এই কারণেই তো আমার হচ্ছে একটা প্ল্যান্ড কমিউনিকেশন অথবা কনভারসেশন উইথ আ পারপাস, মানে একটা উদ্দেশ্যে। তাহলে এটাকে কি বলতেছি আমরা, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে কি, আমি হচ্ছে রুগীকে অ্যাসেস করে দেখছি, পরীক্ষা নিরীক্ষা করছি যে কি আছে। নার্সিং প্রসেস কি, নার্সিং প্রসেস মানে হচ্ছে নার্সিংয়ের কাজগুলো, সবগুলোই বলা হয়েছে, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, সবগুলো মিলাই নার্সিং প্রসেস। তাহলে এই দুটার একটাও হলো না, ডায়াগনোসিস এর অন্তর্ভুক্ত, এই 3টার একটাও হলো না, রাইট। তাহলে ইন্টারভিউ, আমি যখন একটা মানুষের সাথে কমিউনিকেট করি, আমি কিভাবে কমিউনিকেট করি, পেশেন্ট আসলে আমার কাছে, আপনার কি এরকম কিছু আছে, আপনার কি আগে এই মেডিসিনটা কখনো খেয়েছেন, এই ধরনের প্রশ্ন। মানে কি, আমি তাকে প্রশ্ন করছি, সে আমাকে আনসার দিচ্ছে, তাহলে কি ইন্টারভিউ টেকনিক। সো এটা ইজিলি বোঝা যাচ্ছে যে হচ্ছে এটা হবে ইন্টারভিউ, রাইট। ওকে, এই যে আনসার। ওকে, দেন মানকি ফেস রিফার্স টু, মানে কি, কোন ডিজিজ হইলে আমি মানকি ফেস দেখতে পাই, মানে ফেসটা হচ্ছে মানকি ফেস বলে ওটাকে, মানে বানরের মতো চেহারাটা হয়ে যায় কোন ডিজিজ হইলে, নিচের কোন ডিজিজটা হইলে। এই যে কুশিং সিনড্রোম আছে না, এখানে হচ্ছে মুন ফেস হয়ে যায়, ঠিক আছে, মুন ফেস হয়ে যায়। মুন ফেস মানে হচ্ছে চাঁদের মতো গোল হয়ে যায় চেহারাটা। তারপরে অ্যাক্রোমেগালি, এখানে হচ্ছে এটা হচ্ছে অর্গানগুলো বড় হয়ে যাচ্ছে, অর্গানগুলোতে প্রবলেম হচ্ছে, ক্যান্সার পেশেন্টদের হয়ে থাকে। কোয়াশিওরকর মানে কি, প্রোটিনের ঘাটতি, রাইট, কোয়াশিওরকর। ম্যারাসমাস মানে কি, কার্বোহাইড্রেট, রাইট, কার্বোহাইড্রেটের হচ্ছে ঘাটতি। তো এই যে ম্যারাসমাস হইলে মানকি ফেস হয়ে যায়, ঠিক আছে, মানকি ফেস হয়ে যায়, এটা মুখস্থ রাখতে হবে। এটা মনে রাখবা যে এটা হচ্ছে মুন ফেস, মুন শেপ অথবা মুন ফেস, হ্যাঁ, এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর এইটাই আসে হচ্ছে মানকি ফেস।
ওকে। আর আর দুইটার মধ্যে কোনো ফেস এরকম কোনো ইন্ডিকেশন আমরা সরি এরকম কোনো সিমটমস আমরা হচ্ছে পড়ি নাই যে এরকম কোনো সিমটমস হয় বা ফেস কেমন হয়ে যায়, এটা উল্লেখ ছিল না। ঠিক আছে, এই দুইটারটা উল্লেখ ছিল, এই দুইটা জানাই দিলাম ইনফরমেশন, রাইট? ওকে, 10 ডি যে বলেছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তারপরে কি বলেছে, পজিশন অফ দ্য পেশেন্ট, ইন হুইচ পজিশন, পেশেন্টের পজিশন যেখানে, ইন হুইচ হি অর শি ফিলস কমফোর্ট, সরি, যেখানে হচ্ছে পেশেন্ট কমফোর্ট ফিল করছে। কি একটা প্রবলেম। জাস্ট এ মিনিট। ওকে, ওয়েল, আচ্ছা, এমন একটা পজিশন পেশেন্টের যেখানে হচ্ছে সে কমফোর্ট ফিল করছে, এই পজিশনটার নাম কি? এটা সবসময় মুখস্থ রাখবা। পেশেন্ট যেই পজিশনে যখন থাকতে কমফোর্ট ফিল করে সেই পজিশনটার নাম হচ্ছে ডিকিউবিটাস পজিশন। মানে কি? আচ্ছা, ডিকিউবিটাস পজিশনটা অ্যাকচুয়ালি এরকমই যে পেশেন্ট শুয়ে শুয়ে থাকবে, মানে শোয়া অবস্থায় থাকবে, লাইং থাকবে, লাইং পেশেন্ট হবে। হ্যাঁ, লাইং অবস্থায় তার যেটা ভালো লাগে, তার যেভাবে থাকতে ভালো লাগে, ডান কাত হয়ে থাকতে ভালো লাগে, ল্যাটারালি থাকতে ভালো লাগে, অথবা হচ্ছে সুপাইন পজিশনে থাকতে ভালো লাগে, প্রোন পজিশনে থাকতে, যেমন তার ভালো লাগে, অথবা তার কোনো সার্জারি হয়েছে, সে একদিকে থাকতে পারে না, তার অপোজিটে হয়ে থাকে, তার এটা ভালো লাগে, সে কমফোর্ট ফিল করে, সেই পজিশনটাকেই আমরা বলবো ডিকিউবিটাস, ডিকিউবিটাস পজিশন, রাইট? এটা মুখস্থ রাখবো সবাই। হ্যাঁ, এটা সবসময় মুখস্থ রাখতে হবে। ওকে, এই যে ডিকিউবিটাস পজিশন, দেন নর্মাল সিরাম বিলিরুবিন। আচ্ছা, নর্মাল সিরাম বিলিরুবিন মানে বিলিরুবিন হচ্ছে একটা এমন একটা পদার্থ যেটা কি করে, যেই লেভেলটা হায়ার হয়ে গেলে হাইপার বিলিরুবিনেমিয়া হয়, আর কমে গেলে কি হয়, হাইপো বিলিরুবিনেমিয়া। এটা মনে রাখবা, এটা লিখে নাও সবাই। হাইপার, দুইটা টার্ম, একটা হচ্ছে হাইপার বিলিরুবিন হচ্ছে একটা পদার্থ বা একটা উপাদান যেটা ব্লাডে, মিয়া মানে কি, লাস্টে মিয়া থাকলে বুঝবো আমরা ব্লাড, এটা তো সবাই জানো, তোমরা হচ্ছে অ্যানাটমি ফার্মাকোলজি সরি ফিজিওলজি ক্লাসে করেছো, মিয়া যেখানে শেষে থাকবে সেটাই হচ্ছে ব্লাড রিলেটেড। ব্লাডের মধ্যে যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় যদি, তাহলে হবে হাইপার, আর যদি কমে যায় তাহলে হবে কি, হাইপো। ওকে, এখন আমার জানতে হবে নর্মাল রেঞ্জটা কত। সেরাম মানে কি, আমাদের হচ্ছে ওই যে সেরাম আর প্লাজমা মানে কি, ব্লাডের মধ্যে থাকে, তাই না? ব্লাডের মধ্যে বিলিরুবিনের নর্মাল পরিমাণ কত থাকে, এই বিলিরুবিন বাড়ার কারণে যখন হাইপার বিলিরুবিনেমিয়া হয় তখন কি হয় বলো তো, তখন হচ্ছে জন্ডিস হয়ে যায়। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, এগুলো জানতে হবে, এগুলো ইনফরমেশন সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, সো এখানে নর্মাল রেঞ্জ হচ্ছে 0.3 থেকে 1 মিলিলিটার পার ডেসিলিটার। ওকে, মিলিলিটার পার ডেসিলিটার, এইগুলো, এটা হচ্ছে একক, এটা মুখস্থ রাখতে হবে যে নর্মাল সেরাম বিলিরুবিনের পরিমাণ এটা। নর্মাল সেরাম বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে হয় হাইপার বিলিরুবিনেমিয়া, তখন সেটাকে টার্মকে আমরা বলি জন্ডিস। কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, কারণ কি, বাইল, বাইল যে আছে আমাদের, বাইল তো জানোই সবাই যে প্যানক্রিয়াস থেকে বাইল সিক্রেশন হয়, রাইট? সো হচ্ছে এই যে বাইলটা সিক্রেশন হয়, এটা অতিরিক্ত পরিমাণে হয়, যেটা হচ্ছে আমাদের বডিতে বিলিরুবিনের পরিমাণ বাড়ায় দেয়, এর বাইলের মধ্যে হচ্ছে বিলিরুবিন থাকে। আবার যখন কমে যাচ্ছে তখন হাইপো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাইপো হয়ে যাচ্ছে। আচ্ছা,
এটা টার্মটাকে বলি হাইপোবিলিরুবিনেমিয়া। তাহলে এটার অ্যান্সার তো আমরা জেনে গেলাম, নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এটার অ্যান্সার তো দেখলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন অফ স্কিন। ব্লুইশ কালারেশন হবে, ডিসকালারেশন না, ব্লুইশ কালারেশন অফ স্কিন। ওকে, ব্লুইশ মানে কি স্কিনের কালারটা ব্লুইশ হয়ে যাবে। অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু ইনক্রিজ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, মানে কি আমাদের যে মিউকাস মেমব্রেন এরিয়াটা আছে এইখানে ডিঅক্সিজেনেটেড মানে কি অক্সিজেনহীন যে হিমোগ্লোবিনটা আছে, অক্সিজেন ছাড়া যে হিমোগ্লোবিনটা আছে এইটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বেড়ে যাওয়ার কারণেই আমাদের হচ্ছে স্কিনের কালারটা ব্লুইশ কালারেশন হয়ে যাচ্ছে। যখন একটা পেশেন্টের অক্সিজেনের অভাব হবে, শ্বাসকষ্ট হবে, তখন দেখবা পেশেন্টের হাত পা চোখ মুখ ঠোঁট এগুলা নীল বা বেগুনি টাইপের কালার হয়ে যায়। ঠিক আছে, তখন বুঝতে হবে কি আমাদের যে হচ্ছে প্রত্যেক ক্লাসের স্লাইডগুলোর পিডিএফ ফাইল দিলে অনেক উপকার হতো। হ্যাঁ, স্লাইড দিয়ে দেওয়া হয় না তোমাদের? দিয়ে দেওয়া হয় তো তোমাদের, মেবি তোমরা হচ্ছে যারা গ্রুপে আছো তারা হয়তো বা স্লাইডগুলো পেয়ে যাও। এখন যারা হচ্ছে গ্রুপে নাই তাদেরকে তো হয়তো বা দেওয়ার কোনো ওয়ে নেই, মানে যারা হচ্ছে পেইড কোর্সের স্টুডেন্ট তারা হয়তো বা পেয়ে যাচ্ছ, কিন্তু যারা হচ্ছে পাচ্ছ না তাদের তো। আচ্ছা, তোমরা একটু বিব্রেনারে যোগাযোগ করো, ওদের হচ্ছে পেজে মেসেজ দিয়ে রাখতে পারো যে আমাদের স্লাইডগুলো দিলে উপকার হয়। সো তারা এটা দিয়ে দেবে এবং আমিও ক্লাস শেষে বলে যাব। ওকে, আচ্ছা দেখো, ডিঅক্সিজেনেটেড মানে কি আমাদের শরীরে যখন ব্লাডে যখন অক্সিজেনের পরিমাণটা কমে যায় তখন স্কিনের কালারটা ব্লুইশ কালার হয়ে যায়। এইটাকে আমরা বলি সায়ানোসিস। হ্যাঁ, এই টার্মটাকে আমরা বলি সায়ানোসিস, এটা মনে রাখবা যে হচ্ছে ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, স্কিনের কালার ব্লুইশ হয়ে যাবে, তখন সেটাকে বলি সায়ানোসিস। অলরাইট, ওকে। বিশেষ করে হচ্ছে নেইল, তারপরে হচ্ছে লিপস, স্কিন, এই কালারগুলো চেঞ্জ দেখা যাবে কারণ এগুলোর স্কিন অনেক পাতলা। ঠিক আছে, ওকে। সোয়েলিং অফ টিস্যুস ডিউ টু অ্যান ইনক্রিজ। আচ্ছা, সোয়েলিং হবে, এটা এটা সেলিং লিখেছে না, এস সোয়েলিং, এস ডাব্লিউ হতো একটা। সোয়েলিং অফ টিস্যুস ডিউ টু অ্যান ইনক্রিজ ইন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইজ। আচ্ছা, এটা কি হবে যে হচ্ছে টিস্যুতে যখন সোয়েলিং মানে কি ফুলে যাচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, মানে একটা কিছু আমাদের স্কিনে অনেক সময় কি হয় একটু ফুলে লাল হয়ে আছে, একটু মনে হচ্ছে ট্যাপ করলে মনে হচ্ছে ভিতরে একটু পানি পানি আছে, তাই না? টিস্যুটা যখন ফুলে যায় আমাদের স্কিনের নিচে যে টিস্যু লেভেল আছে সেখানে যখন আমাদের হচ্ছে ভিতরের যে ফ্লুইডের পরিমাণটা আছে বা ওয়াটার আছে এটা যখন জমে যায় একটা জায়গায় এসে, তখন ওই জায়গাটা দেখবে ট্যাপ করলে মানে হচ্ছে একটু বোঝা যায় যে ভিতরে হয়তো বা পানি পানি কিছু আছে, তখন সেই টার্মটাকে আমরা বলি ইডিমা। যখন একটা হাত মুখ ফোলা হয়ে যায় তখন কি দেখি, যেমন লেগ অ্যাঙ্কেল এগুলো ফুলে কাঁদে যাদের হার্টের প্রবলেম আছে। মনে রাখবে যখন হচ্ছে হার্টের প্রবলেম তখন লোয়ার লিম্বে হচ্ছে ফোলা দেখা যাবে, ইডিমা ইডিমা বলি আমরা এই টাইপটাকে। হ্যাঁ, ইডিমা হয়ে যাবে। আর যখন কিডনিতে প্রবলেম হবে তখন আমাদের উপরে চোখের নিচে, তারপর হচ্ছে মুখ, তারপরে হাত, এগুলো হচ্ছে ফোলা হয়ে যাবে। কিভাবে বুঝবো? আমরা স্কিন ট্যাপ করলে বা স্কিন একটু হচ্ছে চাপ দিয়ে রেখে ছেড়ে দিলেই আমরা বুঝতে পারি যে ডিহাইড্রেটেড স্কিন কিনা বা হচ্ছে ইডিমা আছে কিনা, এটা বোঝা যায়। ঠিক আছে, একটু ট্যাপ করলেই বোঝা যায় যে হ্যাঁ এখানে এডিমা আছে, একটু নরম হয়ে যায় জায়গাটা, একটু বোঝা যায় যে হচ্ছে পানি পানি আছে। হ্যাঁ, পালপেশন করলে বোঝা যায়। সো এটার অ্যান্সার কি হবে? এডিমা। ওকে, edema. Okay, yes, Abu Said, edema. Very good. Okay, excessive loss of body water। আচ্ছা, যদি বডির ওয়াটার এক্সেসিভলি কমে যায় তখন সেই টার্মটাকে আমরা কি বলি? ডিহাইড্রেশন। এটা তো সবাই জানো। আমাদের যখন ডায়রিয়া হয় বা আমাদের যখন ভমিটিং হয়, প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে, আমরা বলি না যে দিনে 5-7 বার ডায়রিয়া, মানে ওয়াশরুমে গিয়েছি এসেছি ডায়রিয়া হচ্ছে, তখন আমরা কি করি? স্যালাইন খেতে বলি বা কাউকে হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ইনজেক্টেবল স্যালাইন দিয়ে দিচ্ছি, নর্মাল স্যালাইন। সো তখন হচ্ছে আমাদের কি হয়, অনেক ফ্লুইড বডি থেকে, স্টুলটা কীরকম হয়? ওয়াটারি হয়, তার মানে কি অনেক ওয়াটার বডি থেকে বের হয়ে যাচ্ছে, তখন আমাদের বডিটা হাইড্রেট থাকতেছে না। ওয়াটার থাকলে হাইড্রেট থাকে, যখন ওয়াটার বের হয়ে যায় তখন সেটা ডিহাইড্রেট হয়ে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এক্সেসিভ লস অফ বডি ওয়াটার ইজ ডিহাইড্রেশন, এই যে ডিহাইড্রেশন। ওকে, এই টার্মটাকে আমরা বলি ডিহাইড্রেশন। ওকে, আচ্ছা টিনা, তুমি আপাতত এইখানে মনোযোগ দাও, 15 নম্বরে আমরা আছি, তুমি অনেক লেট।
এটা ভুল আছে অ্যান্সারটা, এটা ডিহাইড্রেশন হবে। ওকে, আমি বলেছিলাম কারেকশনের জন্য, অথবা খেয়াল করেনি। আচ্ছা, নর্মাল পালস রেট অফ নিউনেট। নিউনেট মানে কি? বাচ্চাদের, একদম বাচ্চাদের, ছোট বাচ্চাদের পালস রেট কত থাকে? এদের স্বাভাবিকের চেয়ে বেশি মানে সাধারণ মানুষের, অ্যাডাল্টদের সাধারণ যে থাকে 60 to 100, এটা হচ্ছে নর্মাল অ্যাডাল্ট মানুষের। হ্যাঁ, 72 হচ্ছে গড়ে ধরা হয় যে হচ্ছে 72 বিটস পার মিনিট। কিন্তু যখন নিওনেটদের ক্ষেত্রে বলবো, এটা হচ্ছে অ্যাডাল্টদের, হ্যাঁ অ্যাডাল্টদের। আর যখন নিওনেটদের কথা বলবো 120 থেকে 160 বিটস পার মিনিট। খুঁজো, 120 থেকে 160 বিটস পার মিনিট, এটা হবে আনসার। ওকে, ওদেরটা একটু ফাস্ট হয় পালপেশন। আচ্ছা, এই যে আনসার। ওকে, আচ্ছা দেন কি বলছে? নর্মাল অ্যাডাল্ট ভ্যালু অফ পালস প্রেশার। তোমার আগে জানতে হবে নর্মাল ভ্যালু চাইছে কার? পালস প্রেশারের। আমরা প্রেশার কয় ধরনের জানি? সিস্টোলিক, ব্লাড প্রেশার কয় ধরনের? সিস্টোলিক, ডায়াস্টোলিক, কি মনে নাই? তারপরে হচ্ছে পালস প্রেশার, আর হচ্ছে মিন প্রেশার, রাইট? এই 4 ধরনের হচ্ছে প্রেশার। প্রেশারের মধ্যে চাইছে পালস প্রেশারের নর্মাল অ্যাডাল্টদের ভ্যালু। অ্যাডাল্টদের প্রেশার নর্মাল কত সেটা আমার জানতে হবে। 120/80, সরি এটা বাই, ওকে 120/80, রাইট? মার্কারি, সরি মিলিমিটার অফ মার্কারি, বা mmHg লিখে এটাকেই বলে মিলিমিটার অফ মার্কারি। ওকে, আচ্ছা এখন আমি জানি যে এটা সিস্টোলিক, এটা ডায়াস্টোলিক। আর পালস প্রেশার মানে কি? পালস প্রেশার মানে হচ্ছে সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। তাহলে আমার সিস্টোলিক জানি নর্মাল 120, এটা জানি 80। তাহলে 120 থেকে 80 মাইনাস দিব, দিলে কত থাকে? 40। এই 40 হচ্ছে আমাদের নর্মাল অ্যাডাল্ট ভ্যালু অফ পালস প্রেশার, রাইট? এটা হচ্ছে নর্মালদের। ওকে, 16 বি, নো 6, ও সরি তুমি তো 16 নম্বরে। আচ্ছা, 17 এর আনসার হবে সি, রাইট? বুঝতে পেরেছো? কেউ কি বুঝো না এরকম আছো? পালস প্রেশার আগে জানতা না, বা মিন প্রেশার কাকে বলে এটা জানো না? যদি এরকম হয়ে থাকে বলো, আমি সবগুলাই হচ্ছে একটু একটু করে বলে দিচ্ছি। সিস্টোলিক প্রেশার কি, ডায়াস্টোলিক প্রেশার কি, এগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আর পালস প্রেশার আর মিন প্রেশারের তো ক্যালকুলেশন আছে, এই দুইটার নাই, কিন্তু এই দুইটার কিন্তু এই দুইটা থেকে আসে। মিন প্রেশারের ক্যালকুলেশনটা কি? মিন প্রেশারের ক্যালকুলেশন কে জানো না বলো? ওকে, হ্যাঁ আনসার হচ্ছে 40। আচ্ছা, এখন আমাকে বলো যে হচ্ছে আর কিছু এখান থেকে ইনফরমেশন জানার আছে কিনা, যে মিন প্রেশারের ক্যালকুলেশনটা জানো না, করে দিব, বা এরকম কোনো কিছু আছে কিনা। এগুলো প্রত্যেকটা ডিটেলস জানতে হবে। হাইপার টেনশন বা হচ্ছে ব্লাড প্রেশারের হচ্ছে যে 4টা টাইপ, এটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। পেরেছি, ইয়েস পেরেছি। প্রেশারটা ম্যাম একটু বলে দেন। মিন প্রেশারটা বলে দেবো না? ওকে, মিন প্রেশারটা আসো। মিন প্রেশারটা কি? আমাদের মিন প্রেশারটা হচ্ছে প্রেশার। এই যে মিন ব্লাড প্রেশার কি? মিন ব্লাড প্রেশারটা হচ্ছে প্রথমে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত আসে? আমরা জানি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80, রাইট? আমরা হচ্ছে 120/80 যদি নর্মাল ধরি, তাহলে হচ্ছে ডায়াস্টোলিক কত? 80।
আর হচ্ছে 1/3, এটা প্লাস দিব, প্লাস দিয়ে 1/3 ইন্টু ইন্টু দিয়ে পালস প্রেশার। পালস প্রেশার কি এইটা আর এটা বিয়োগ করতে হবে, এটা মাইনাস এটা করলে কত হয় 40 পাইলাম, এই যে 40 পাইলাম এখানে, এই যে 40। এইটা ক্যালকুলেট করলে আমার যা আসবে সেটাই হচ্ছে আমার মিন প্রেশার। কে বুঝো নাই বলো? এটা ক্যালকুলেট করলে আমার যা আসবে সেটাই হচ্ছে মিন প্রেশার। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ হচ্ছে পালস প্রেশার। ঠিক আছে, 1/3 অফ পালস প্রেশার। সবাইকে বুঝতে পেরেছো? যে প্রশ্নটা করেছো বুঝতে পেরেছো? নিউবর্নের পালস প্রেশার কত থাকে ম্যাম? আচ্ছা, নিউবর্নের পালস প্রেশারে আসো। যেহেতু নিউবর্নের পালস প্রেশার তুমি জানো যে হচ্ছে সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক, এখন তুমি এভাবে করবে। আমরা জানি হচ্ছে নিউবর্নদের হচ্ছে আগে তোমার ব্লাড প্রেশার মেজার করতে হবে, ব্লাড প্রেশার নর্মাল কত থাকে নিউবর্নদের সেটা আগে দেখতে হবে, দেখার পরে সিস্টোলিকেরটা যেটা হবে তার থেকে ডায়াস্টোলিকেরটা বাদ দিবা, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের হচ্ছে নিউবর্নদের ব্লাড প্রেশার, সরি পালস প্রেশার নর্মাল। ঠিক আছে, ওকে, নেক্সটে যাই তাহলে আমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি? ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রেকটাল টেম্পারেচার ইজ ইউজুয়ালি হায়ার দেন ইন দ্য মাউথ অ্যাবাউট। আচ্ছা, কি ও আমি তো এখানে গেছি না। রেকটাল টেম্পারেচার, রেকটাল টেম্পারেচার ইজ ইউজুয়ালি হায়ার দেন, রেকটাল টেম্পারেচার সাধারণত হায়ার দেন ইন দ্য মাউথ, মাউথের থেকে বেশি হয়। কতটুক বেশি হয় সেটা জানতে চাইছে, অ্যাবাউট দিয়ে বলছে এখানে কতটুক বেশি হয়। সবসময় মনে রাখবা 0.5 ডিগ্রি আমরা বেশি ধরি। আমরা যদি ওরাল টেম্পারেচার নেই একটা পেশেন্ট, আমরা কোথা থেকে নেই? ওরাল থেকে নেই, অথবা এক্সিলা থেকে নেই, অথবা রেকটাম থেকে নেই। সচরাচর নর্মালি হসপিটালে আমরা এই জায়গাগুলো থেকেই টেম্পারেচারটা নিয়ে থাকি, রাইট? সো আমরা যখন রেকটাল টেম্পারেচার নিব, কখন নিব? যখন আমি ওরালে নিতে পারছি না, এক্সিলাতে নিতে পারছি না, কোনো একটা সার্জারি বা কোনো কিছুর কারণে নিতে পারছি না, তখন আমি কি করব? রেকটাল টেম্পারেচার নিব। নিলে আমার এটা সবসময় মনে রাখতে হবে, আমি যদি মাউথে নিতাম তাহলে এটা আরও 0.5 ডিগ্রি কম আসতো, আর যদি এক্সিলাতে নিতাম তাহলে হচ্ছে এক্সিলারটা আমরা ধরি হচ্ছে নর্মাল। হ্যাঁ, এক্সিলা থেকে যেটা নিব সেটা হচ্ছে নর্মাল, এক্সিলারটা নর্মাল, এক্সিলার থেকে মাউথে একটু মাউথে একটু বেশি আসে, এক্সিলার থেকে মাউথে একটু বেশি আসে, মাউথের থেকে রেকটামে আর একটু বেশি আসে। ঠিক আছে, কারণ মুখের ভিতরের হচ্ছে টেম্পারেচারটা একটু বেশি হয়। ওকে, সো হচ্ছে এক্সিলারটা আমরা সাধারণত নর্মাল ধরি, সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট ধরি আমরা এক্সিলা। এক্সিলাতে না পেলে ওরালে যাই, ওরাল টেম্পারেচারে না হলে আমরা হচ্ছে রেকটামে চলে যাই। ঠিক আছে, নর্মালি এই 3 সাইড থেকে আমরা হচ্ছে ব্লাড প্রেশার সরি বডি টেম্পারেচারটা মেজার করে থাকি। ওকে, ওকে, দেন হচ্ছে কি বলছে, হুইচ ফিঙ্গার্স আর অ্যাফেক্টেড ফার্স্ট ইন ক্লাবিং। এখন আমার জানতে হবে ক্লাবিংটা কি। ক্লাবিং হচ্ছে যে আমাদের যখন ক্লাবিং হয় তখন আমাদের ফিঙ্গারটা কি হয় জানো? ফিঙ্গারটা একটু উঁচু হয়ে যাচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, মানে একটু দেখতে অ্যাবনর্মাল লাগতেছে। কোথা থেকে স্টার্ট হচ্ছে? আমাদের হচ্ছে এই যে থাম আর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এটা পায়েরও হাতেরও, থাম এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার থেকে উৎপন্ন হয়। কি হয়? এই যে নেইলের উপর দিয়ে একটু হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে অথবা লাল হয়ে ফুলে আসছে, বোঝা যায়। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাবিং, সোয়েলিং হয় যেটাকে বলি আমরা, সোয়েলিং হয়। ঠিক আছে, এটা কি কারণে হয়? ক্রনিক হাইপোক্সিয়ার কারণে হয়। ক্রনিক হাইপোক্সিয়া কি? হাইপোক্সিয়া মানে হচ্ছে আমাদের যে সেলগুলো আছে বা টিস্যুগুলো আছে এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না, অনেক দিন থেকে পাচ্ছে না। ওই জায়গায় মনে করো এই জায়গাটাতে অক্সিজেনের সাপ্লাই হচ্ছে না এই টিস্যুগুলোতে, তখন হচ্ছে এটাকে আমরা বলি ক্রনিক, দীর্ঘদিন ধরে হচ্ছে হাইপোক্সিয়া হচ্ছে, মানে কি অক্সিজেন সাপ্লাইটা হচ্ছে না, তখন সেটা হচ্ছে আমাদের ক্লাবিং বলি আমরা সেটাকে। যখন আমি দেখবো যে থাম্ব অথবা ইন্ডেক্স থেকে স্টার্ট হয়েছে তখন সেই ডিজিজ বা সেই টার্মটাকে আমরা বলতেছি ক্লাবিং। ওকে, এই যে থাম্বস অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, রাইট? ওকে, হোয়াট ইজ দ্য কজ অফ কোইলোনকিয়া? কোইলোনিকিয়া, কোইলোনিকিয়া আর হচ্ছে লিউকোনিকিয়া, এই দুইটা টার্ম মনে রাখবা। একটা তো হচ্ছে কোইলোনিকিয়া আর একটা হচ্ছে এলই, লিউকোনিকিয়া।
এই দুইটা টার্ম মনে রাখতে হবে, এটা আর এটা, এই দুইটা টার্ম। এই দুইটা টার্ম বলতে আমরা কি বুঝি, যখন আমাদের হচ্ছে এই যে কৈলনিকিয়া, এটা হচ্ছে অ্যাবনর্মাল থিন নেইলস, মানে কি এই যে অনেকের নেইলসগুলা অনেক থিন হয়, থিন মানে কি অনেক পাতলা হয়, কি কারণে হচ্ছে, কীরকম হচ্ছে, এবং স্পুন শেপ হয়ে যায়, মানে একটু বাঁকা হয়ে যায়। স্পুন কেমন, একটু বাঁকানো না? স্পুন কি ফ্ল্যাট হয়? হয় না, একটু বাঁকানো হয় না? ওই স্পুন শেপের হয়ে যাচ্ছে এবং থিন হয়ে যাচ্ছে নেইলটা। কী কারণে হয়ে যাচ্ছে? আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমার হচ্ছে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে আমার বডিতে যদি আয়রনের পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে আমার স্পুনের মতো নেইলটা হয়ে যাচ্ছে এবং নেইলটা থিন হয়ে যাচ্ছে। এই টার্মটাকে আমরা বলি কৈলনিকিয়া। আর হচ্ছে লিউকোনিকিয়া আমরা কাকে বলতেছি? হোয়াইট স্পট পড়ে অনেকের নেইলের মাঝখানে, এই যে মনে করো হচ্ছে এটা নেইল, হ্যাঁ এটা একটা নেইল, এখানে মাঝখানে মাঝখানে সাদা সাদা একটা স্পট থাকে, অনেকের থাকে, অনেকে হচ্ছে আচ্ছা অনেকে নেইলের মাঝখানে সাদা সাদা স্পট দেখতে পাই, সেইটাকে আমরা সেই টার্মটাকে আমরা বলি লিউকোনিকিয়া। ঠিক আছে, নেইলের মধ্যে হোয়াইট স্পট থাকলে। সো এখানে কি আনসার হচ্ছে? ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কজ, এটার কারণ কি? এই যে বললাম দীর্ঘদিন যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে থাকে। ওকে, ইয়েস 20B। আচ্ছা, দেন কি বলেছে যে লিকুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু ইজ, লিকুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। আচ্ছা, কানেকটিভ টিস্যুর লিকুইড ফর্ম হচ্ছে ব্লাড, এটা তো আমরা সবাই জানি। ব্লাড হচ্ছে একটা লিকুইড কানেকটিভ টিস্যু, তাই না? এটা আমরা সবাই জানি যে হচ্ছে একটু কি বলবো, জেলি টাইপের অ্যাকচুয়ালি লিকুইড হয় না, অ্যাকচুয়ালি একটু জেলি জেলি টাইপের কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে হচ্ছে এই যে ব্লাডটা। কিন্তু আমরা আমাদের বডিতে হেপারিন থাকার কারণে এটা লিকুইড হয়ে যায়। ঠিক আছে, আমাদের বডিতে হেপারিন থাকার কারণে লিকুইড হয়ে যায়, এই যে ব্লাড হবে আনসার। ওকে, ব্লাড, এই যে আনসার ব্লাড। দেন নেক্সট, নর্মাল লাইফ স্প্যান অফ আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসকেল, রেড ব্লাড সেল অথবা রেড ব্লাড কর্পাসকেল। আমরা কতদিন জানি? 120 দিন বাঁচে নর্মালি। নর্মালি হচ্ছে নর্মাল লাইফ স্প্যান মানে কি? জীবদ্দশা, তার জীবদ্দশা নর্মালি 120 ডেজ, রাইট? 120 ডেজ মানে কি? 4 মান্থ। দেখো 4 মাস পর পর যদি আমরা হচ্ছে আমরা যখন ব্লাড ডোনেট করি, তখন আমরা কি বলি? আমার এখনো 3 মাস বা 4 মাস হয় নাই। সো 4 মাস হইলে 4 মাস পর পর আমরা মানুষকে ব্লাড ডোনেট করতে পারবো, যদি আমি ফিজিক্যালি ফিট থাকি, আমার ওয়েট, আমার হচ্ছে ব্লাডে কোনো প্রবলেম না থাকে, বডিতে কোনো ডিজিজ না থাকে, তাহলে আমি হচ্ছে ব্লাড ডোনেট করব, কারণ এটা 4 মাস পর পর এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? ওকে, সো 4 মান্থস হবে আনসার। দেন আসি নর্মাল ভ্যালু অফ রেড ব্লাড কর্পাসকেল ইন মেল, মানে কি? ছেলেদের, তাই না? এগুলো তো মুখস্থ অ্যামাউন্ট, এগুলো বোঝানোর কিছু নাই। এই যে 4.5 to 6.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে একক, এবং হচ্ছে এটা নর্মাল ভ্যালু, এটা মুখস্থ রাখতে হবে। মেলদের কত, ফিমেলদের কত। এখানে যেহেতু মেল পেয়ে গেছে, এখন গুগল সার্চ করে ফিমেলদেরটা বের করে পড়ে ফেলবে। ঠিক আছে, এভাবে করে শিখতে হবে, না হলে হবে না। আচ্ছা, পার্টস অফ অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট বলতে আমরা কি বুঝতেছি? যে হচ্ছে হোয়াইট ব্লাড সেলগুলোকে বুঝি, তাই না? অ্যাগ্রানুলোসাইট মানে কালারলেস, সাইট মানে কি? হচ্ছে সেলগুলোর কথা বলতেছি, হোয়াইট ব্লাড সেলের কথা বলতেছি, যেগুলো হচ্ছে কোনো গ্র্যানিউল মানে কি দানাদার পদার্থ তৈরি করে না। অ্যাগ্রানুলোসাইটস মানে কি? যেগুলো কোনো দানাদার তৈরি করে না এবং হোয়াইট কালারেশন হয়। অ্যাগ্রানুলোসাইট বললেই বুঝবো হোয়াইট কালার, কোনো দানা পদার্থ তৈরি করবেন না, এগুলোকে বলে। যেমন লিম্ফোসাইট একটা, আর হচ্ছে মনোসাইট একটা, এই দুটো মনে রাখবেন। লিম্ফোসাইট মনে হয় আছে, এই যে এটা হবে আনসার। আর একটা হচ্ছে মনোসাইট, এই দুইটাই হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, এই দুটো মনে রাখো, মুখস্থ রাখো, লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। আর এখন যদি প্রশ্ন করতো যে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইটটা বাদ দিল, তখন হয়তো নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। ঠিক আছে,
এই তিনটা হচ্ছে গ্র্যানুলোসাইট। যদি বলতো গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট যদি বলতো তাহলে হচ্ছে এই তিনটা হতো, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। আর যখন বলবে এক গ্র্যানুলোসাইট তখন হবে হচ্ছে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি ক্লিয়ার না হয়ে থাকো বা কোনো প্রবলেম থাকে তাহলে জানাবে। আচ্ছা, পার্টস অফ অ্যাগ্রানুলোসাইট, ও এটা তো বললামই। আচ্ছা, নেক্সট, নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন ইন ফিমেল। হিমোগ্লোবিন কত থাকে নর্মালি? নর্মালি 12 থেকে হচ্ছে 17 পর্যন্ত থাকে। নর্মালি হচ্ছে নর্মাল রেঞ্জ মেয়েদের দেখা হয়। সো 12 থেকে 17 যেটা কাছাকাছি হয় সেটা আমরা দাগ দিয়ে দিব। এই যে এটা হয় আমাদের কাছাকাছি, তাই না? 0.5 কম বেশি, সো এটা হবে। নর্মালি আমরা মনে রাখবো 12 থেকে 17 হচ্ছে ফিমেলদের, আর মেলদের কত থাকে? 13 থেকে 18। ঠিক আছে, এটা হচ্ছে মেলদের। ওকে, এই দুটা টার্ম, এই দুটা হচ্ছে পরিমাণ মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এইগুলোতে কোনো কম্প্রোমাইজ নেই, এগুলো ডিরেক্ট মুখস্থ, এগুলো মুখস্থ রাখতে হবে। 12 থেকে 17 আর হচ্ছে 13 থেকে 18 এর কাছাকাছি আমরা যেটা মেজারমেন্ট পাবো অপশানে ওইটাই দাগ দিব। সবসময় অ্যাকুরেট ভ্যালু হয় না, ভ্যালু আপ ডাউন করে, কখনো 0.5 কমে যায়, কখনো 0.5 বেড়ে যায়, কখনো 1-2 কম বেশি হয়। এগুলো নিয়ে ওরাইট হওয়ার কিছু নেই, কাছাকাছি যেটা থাকবে ওটা মার্ক করব। ঠিক আছে, ভ্যালু সবসময় অ্যাকুরেট হুবহু হয় না, একটু 19-20 হয়ে যায়, বাট খাতায় লেখার সময় যেটা তুমি পড়বে 12 থেকে 17 ওটাই লিখবে। কিন্তু এমসিকিউতে এসে 0.5 আপ ডাউন করতে পারে, এটা নিয়ে ওরাইট হওয়ার কিছু নাই। ওকে, 26, হাউ মেনি টাইপস অফ নার্সিং অ্যাকশন হ্যাভ। আচ্ছা, নার্সিং অ্যাকশন মানে কি? আমরা যে নার্সিং, আমাদের যে নার্সিংটা একটা প্রসেস বা একটা ওয়ার্ক, তো এটাকে আমরা যখন অ্যাকশনে পরিণত করি তখন কয় ধরনের অ্যাকশন, মানে কাজে যখন পরিণত করতেছে, মনে রাখবা 3 টাইপস। কি কি? ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর ইন্টারডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে ডিপেন্ডেন্ট আর হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা বুঝে নিও, ইন্টারডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই 3 ধরনের হচ্ছে আমাদের হচ্ছে নার্সিং অ্যাকশনের টাইপ। তিনটা টাইপ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট তো বুঝতে পেরেছো যে স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে, ডিপেন্ডেন্ট তো বুঝতে পেরেছো যে কোনোটার উপরে নির্ভর করে, ডিজিজের উপর নির্ভর করে নার্সিং অ্যাকশন। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যখন কোনো কিছু আইডেন্টিফাই করতে পারিনি তখন কিভাবে নিব, নিজের মতো করে নিব, ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করে নিবা। এটা কি? কোলাবোরেটিভ। ডক্টরের সাথে আমি কোলাবোরেশন করছি বা আমার কলিগের সাথে আমি কোলাবোরেশন করে একটা অ্যাকশন করছি, সেটা হবে ইন্টারডিপেন্ডেন্ট, একটার উপর আরেকটা নির্ভরশীল। যেমন হচ্ছে আমরা পেশেন্টকে লাইফ সেভিং, লাইফ থ্রেটেনিং কন্ডিশনে কী দিই? সিপিআর দিই। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হচ্ছে পালস পাচ্ছে না, এই সময় কী দিই? সিপিআর দিই। সিপিআর টার্মটা হয়তো শোনো নাই, এটা হচ্ছে আমরা চেস্ট কম্প্রেশন দিই। চেস্ট কম্প্রেশন দিলে কী হয়? পালসটা আস্তে আস্তে ফিল করা যায়, যদি পেশেন্ট বাঁচার সম্ভাবনা থাকে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কী হবে? আমার দুইজন মানুষ লাগতেছে, তাই না? কন্টিনিউয়াসলি একজনকে ব্রেথ দিতে হচ্ছে, রেস্কিউ ব্রেথ মানে অক্সিজেনের জন্য, যেন অক্সিজেন স্বল্পতা না হয়। আরেকজন বুকের মধ্যে চাপ দিচ্ছে, মানে চেস্ট কম্প্রেশন যেটা বলি। সো ইন্টারডিপেন্ডেন্ট, একজনের সাথে এটা ডিপেন্ডেন্ট, যে 30টা কম্প্রেশন একজন দিল তারপরে আমার 2টা ব্রেথ দিতে হবে, মানে এইরকম বিষয়টা যে হচ্ছে এটা ইন্টারডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা নির্ভরশীল। সো এটা হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, একটু ডিটেলসেই আলোচনা করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, 27 নাম্বার, হাউ মেনি টাইপস অফ নার্সিং স্ট্যান্ডার্ড হ্যাভ। নার্সিং স্ট্যান্ডার্ডের কয়টা হচ্ছে টাইপ আছে? এই টাইপ হচ্ছে 4টা টাইপ। তোমরা কি এটা জানো যে 4টা টাইপ কি কি? একটা হচ্ছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে প্র্যাকটিস। এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলা প্রশ্নগুলো পাওয়ার পরে তোমরা হচ্ছে এগুলো ধরে ধরে মুখস্থ করে ফেলবে। এগুলো 2 মার্কসের জন্যও আসতে পারে, এমন কোনো কোথাও লেখা নাই যে এগুলো শুধু এমসিকিউতেই আসবে। ঠিক আছে, এথিক্যাল আর হচ্ছে লিগ্যাল, এই 4 ধরনের হচ্ছে নার্সিং স্ট্যান্ডার্ডের টাইপ। একটা হচ্ছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড, পারফরমেন্স স্ট্যান্ডার্ড। প্র্যাকটিস, আমি যেরকমভাবে প্র্যাকটিস করছি বা চর্চা করছি সেই স্ট্যান্ডার্ড। পারফরমেন্স, আমার পারফরমেন্স কীরকম, কোন স্ট্যান্ডার্ডের, সেটার উপর ভিত্তি করে। ইথিক্স, আমার ইথিক্স অনুযায়ী আমি যে প্র্যাকটিস করছি সেটা স্ট্যান্ডার্ডটি অনুযায়ী ইথিক্যাল। আর লিগাল, আমার যে কাজটা বৈধ সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই 4 ধরনের হচ্ছে
আমরা নার্সিং স্ট্যান্ডার্ড পাচ্ছি। ওকে, টাইপ এই যে 4 টাইপস। দেন নেক্সট, হাউ মেনি ক্যাটাগরিজ অফ ল হ্যাভ? ল, আমাদের যে নার্সিংয়ের যে ল আছে কয়টা ক্যাটাগরি আছে এটা মনে রাখবা, 6 ক্যাটাগরিজ। 6 ক্যাটাগরিজের মধ্যে ল, এখানে তো শুধু হচ্ছে নার্সিং রিলেটেড না, যদি নার্সিং রিলেটেড হতো তারপরেও হচ্ছে 6 ধরনেরই হয়। এখানে যেহেতু শুধু ল বলছে সেহেতু আমরা বলতে পারি যে সিভিল, ক্রাইম, ক্রিমিনাল, সরি ক্রাইমটাই হচ্ছে ক্রিমিনাল, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আচ্ছা কোথায় লিখি, কনস্টিটিউশনাল, স্ট্যাটুটরি, আচ্ছা কমন। এই 6 ধরনের হচ্ছে ক্যাটাগরি আছে লয়ে, তোমরা একটু নোট ডাউন করে নাও এই 6 ক্যাটাগরির। বাট এইটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এই ল খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? লটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আসতেও পারে, এটা বলা যায় না। বাট এই কোশ্চেনগুলো খুব সচরাচর দেয় না, কারণ হিউজ প্রশ্ন আছে ফান্ডামেন্টালের, এই প্রশ্নগুলো এত দেয় না। তোমাদের যদি লেখা হয়ে থাকে নিয়ে নাও, আর না হয় পরে তো এটা রেকর্ডিং থাকবেই, এটা হচ্ছে দেখে আর একবার লিখে নিও, ঠিক আছে? ওকে, সো এই যে 6 ক্যাটাগরিজ। ওকে, দেন নেক্সট, হাইপোক্সিয়া মিনস, আমি একটু আগেই বলছি যে টিস্যুর মধ্যে আমাদের অক্সিজেনের লেভেলটা কমে যাবে। দেখো এখানে কোথায় এটা বলছে যে টিস্যুর মধ্যে কমে যাবে, এখানে একটা ডিক্রিজ দেখতেছি, এখানে একটা ডিক্রিজ দেখতেছি, ইনক্রিজগুলো বাদ, কমে যাবে যেহেতু, সো আমরা ডিক্রিজ দেখবো। এই যে এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড, এটা আগেই বাদ, এখানে হবে অক্সিজেন, সো এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এটা বাড়ানোর কিছু নাই, এটা তোমরা বুঝে গেছো আই হোপ। ওকে, নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট উন্ড? আচ্ছা, উন্ডের জন্য, উন্ড মানে কি, কোনো একটা ক্ষত বা একটা কোনো কাটা জায়গা, তাই না? উন্ড বলতে আমরা এটাই বুঝি। আচ্ছা, এই উন্ডের জন্য নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট? এই ধরনের প্রশ্ন হলে আমার 4টা অপশানই পড়তে হবে। প্রথমে কি বলছে, রিলেটেড টু ডিপার স্ট্রাকচার, মানে কি, যে হচ্ছে ডিপার স্ট্রাকচার, কতটুকু ডিপ এই কাটাটা, এই ক্ষতটা কত গভীরে গেছে, আমার এখানে কেটে গেল, সাপোজ টু বি, হ্যাঁ কেটে গেল, এই কাটাটা যদি আমার সামান্য একটা আঁচড় পড়ে তাহলে আমি একরকম ম্যানেজমেন্ট করবো, তখন কি হবে, আমার কিছুই করতে হবে না, বাতাসে কিছুক্ষণ রাখলেই আমার হচ্ছে এটা ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, আমি হচ্ছে ইজিলি আমার এটা শুকায় যাচ্ছে তাড়াতাড়ি, রাইট? একটু যদি ডিপ হয় তখন কি আমি খোলা রাখলে আমার এখানে ইনফেকশনটা ভিতরে যাওয়ার চান্স থাকে, তখন আমার একরকম ম্যানেজমেন্ট। সো এটা কতটুকু ডিপ এটার উপর ডিপেন্ড করে, এটা আমরা রাখতে পারি অপশানে, কারণ এটা হচ্ছে এটার সাথে রিলেটেড আছে। রিলেটেড টু সুপারফিশিয়াল স্ট্রাকচার, না সুপারফিশিয়াল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমার কোনো দরকার নেই, মানে বাইরের অবস্থাটা কেমন, সুপারফিশিয়াল মানে কি উপরে উপরে কেমন, আমার এটা দেখে কোনো লাভ নেই, ভিতরে কি হয়েছে এটা আমার দেখতে হবে। বডির ভিতরের অর্গানগুলো প্রোটেক্ট রাখা আমাদের হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাইরে কেটে গেলে বা ছিঁড়ে গেলে এমন কোনো কিছু হয় না, ভিতরের অর্গানে ইনজুরি হলে আমাদের প্রবলেম অনেক হয়ে যায়, তাই না? সামান্য থেকে অনেক বেশি হয়ে যায়, সো এটা রিলেটেড হলো না। আচ্ছা, ইন্টারনাল অর্গান ইনভলভড, এখানে ইন্টারনাল অর্গান ইনভলভ, কার সাথে ইনভলভ, এটার সাথে আসলে কোনো মিল পাওয়া যাচ্ছে না, সো এটা হলো না। নান অফ অ্যাবাভ তো হবে না, কারণ আমরা এটা অলরেডি পেয়ে গেছি, সো এটাই হবে আনসার, মানে কতটুকু ক্ষতটা ডিপ এটার উপর ডিপেন্ড করছে, রাইট? ওকে, এক্সাম্পল কি বলছে, এক্সাম্পলস অফ ক্রনিক উন্ড, ক্রনিক উন্ডের এক্সাম্পল নিচের কোনটা? আচ্ছা, ক্রনিক কোনটা, এই যে হচ্ছে ক্রনিকের মধ্যে, আচ্ছা এই যে ফ্রিকশন বার্নে, আগে দেখো এটা আগে চোখে পড়লো, ফ্রিকশন বার্ন মানে কি, কোনো একটা জায়গায় ঘষা খাইছো এখন এটা জ্বলবে, বা হচ্ছে যখন জলে কোনো জায়গা তখন আমরা কি বলি, জ্বলতেছে, মানে জলার ইংরেজি কি, বার্ন হচ্ছে, তো ফ্রিকশন বার্ন, এটা তো ক্রনিক না, আমার এখন আঘাত লাগছে এখন জ্বলতেছে, তো এটা ক্রনিক হলো না। ক্রনিক মানে কি, অনেক দিন বা দীর্ঘদিন, রাইট? হেমাটোমা, হেমাটোমা বলতে কি বুঝাচ্ছি আমরা, হেমাটোমা হচ্ছে তাৎক্ষণিক হয়, কি হচ্ছে এখানে একটা ব্লাড রিলেটেড একটা ডিসঅর্ডার, ঠিক আছে? এখানে আমাদের এটা হচ্ছে ইমিডিয়েট হয় বা হচ্ছে সাডেন হচ্ছে, ক্রাশ, ক্রাশ বলতে কি বুঝি, ওইরকম যে হচ্ছে কোনো জায়গায় আঘাত পাওয়া বা হচ্ছে ছিঁড়ে গেল, ঠিক আছে? তখন সেখানে হচ্ছে কি হচ্ছে, এটা ইমিডিয়েট বা হচ্ছে
তাৎক্ষণিক হঠাৎ করে আমরা পাইলাম। তারপরে আলসারেশন, আলসারেশন কখন হয়? একটা জায়গায় আগে হচ্ছে আমার আলসার সহজে কিন্তু হয় না, আগে আমার কি থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। আলসার কোথায় হয়? স্টোমাকে হচ্ছে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে আলসার হয়ে যাচ্ছে, রাইট? এটা আমরা হচ্ছে খুব কমনলি ফেস করি। তো আলসার কি একদিনে হয়ে যায়? হয় না, এটা আস্তে 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 করে অনেক দিন ধরে হয়ে যাচ্ছে। সো এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ক্রনিক উন্ড, আলসার হলে কি হয়, ওই যে পারফোরেশন হয় বা ছিদ্র হয়ে যায় স্টোমাকের ওয়ালগুলোতে, ছিদ্র হয়ে যায়, তখন কি হয়, ওখান থেকে ব্লিডিং হয়, তখন এটা কি উন্ড বা ক্ষত, ব্লিডিং হয় মানে কি কেটে কেটে যায় বা হচ্ছে ইয়ে হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি আলসারেশন। ওকে, তাহলে আলসারেশনই হবে এক্সাম্পল। ওকে, অলরাইট। which is not alerting voiding pattern। আচ্ছা, অ্যালার্টিং ভয়েডিং প্যাটার্ন। অ্যালার্টিং ভয়েডিং মানে কি, বের করে দেওয়া কোনো কিছু। অ্যালার্টিং মানে কি, অ্যালার্ট করার মতো। ভয়েডিং প্যাটার্ন কোনটা নিচের না, মানে কোনটা অ্যালার্ট করার মতো না। দেখো তো কি কি আছে। ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি বলতে বারবার একটা জিনিস হচ্ছে। এখন একটা জিনিস বারবার হচ্ছে, আমার ভমিটিং বারবার হচ্ছে, ডায়রিয়া বারবার হচ্ছে, এটা অবশ্যই একটা অ্যালার্টিং প্যাটার্ন, তাই না? অ্যালার্টিং এর মধ্যে পড়ে যে আমার অ্যালার্ট হইতে হবে, এখন কেন বারবার ভমিটিং হচ্ছে, কেন বারবার এটা হচ্ছে, আমার এখন অ্যালার্ট হইতে হবে। সো এটা অবশ্যই অ্যালার্টিং হয়, তাহলে এটা নট হলো না। আর্জেন্সি, কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি হলো, এটা অবশ্যই অ্যালার্টিং, অ্যালার্ট হওয়ার মতো। হঠাৎ করে আমার হচ্ছে মানে অনেক বেশি হচ্ছে ব্লিডিং হচ্ছে, মনে করো যে কোনো একটা কারণে আমার অনেক বেশি নোজ ব্লিডিং হচ্ছে বা কোনো কিছু আর্জেন্সি, এটাও হচ্ছে অ্যালার্টিং প্যাটার্ন, মানে অ্যালার্ট থাকতে হবে আমার ওই সময়। নকচুরিয়া, নকচুরিয়া মানে কি, নকচুরিয়া মানে হচ্ছে ব্লিডিং হবে, নাক থেকে ব্লিডিং হবে, তাই না? সো এটাও তো একটা আর্জেন্ট জিনিস, তাই না? সো এই তিনটাই হচ্ছে আর্জেন্ট বা অ্যালার্টিং প্যাটার্ন, তাহলে নান অফ অ্যাবভই হবে অ্যান্সার। মানে তিনটাই যেহেতু হচ্ছে অ্যালার্টিং প্যাটার্ন, সরি নকচুরিয়া আমি ভুল বলেছি অ্যাকচুয়ালি। নকচুরিয়া মানে হচ্ছে ইউরিনের হচ্ছে ইউরিনটা আসবে না, ইউরিন একদম লো হয়ে যাবে, মানে হচ্ছে ইউরিনটা ঠিকভাবে হচ্ছে আমি ইউরিন পাস করতে পারবো না, এটা বলে হচ্ছে নকচুরিয়া, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে কি হলো, নান অফ দ্য অ্যাবোভ হলো, ঠিক আছে? এটাই হলো আনসার। ওকে, দেন নেক্সট। ওকে, নান অফ দ্য অ্যাবোভ। 33, right? Okay. Indications of evacuate enema. Indications of evacuating enema. Okay. ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই? সবাই কি, দুই একজন ছাড়া কি কেউ ক্লাস করছে? সবাই কি ঘুমায়? দেখি তো কয়জন ক্লাসে জয়েন করে আছে। ওকে, আচ্ছা, ইভাকুয়েন্ট এনিমা। ইভাকুয়েন্ট এনিমাতে আসো। এনিমা আমরা কখন দেই? এনিমা হচ্ছে আমরা কি কারণে দিচ্ছি? এনিমা হচ্ছে আমরা সাপোজিটরি হিসেবে দিয়ে থাকি। এনিমা জিনিসটা আমরা সাপোজিটরি হিসেবে আমাদের রেকটামে দিয়ে থাকি, তাই না? রেকটামে দিই। সো এটা মূলত আমরা কি কারণে দিই? যখন হচ্ছে আমাদের বাওয়েলটা বডির ভিতর থেকে দ্রুত বের করে দিতে হবে, অপারেশনের আগে দিয়ে থাকি, বা হচ্ছে কোনো একটা টেস্টের আগে দিতে হয়, যখন আমার মানে স্টোমাক থেকে ইন্টেস্টাইন পুরোটা খালি করতে হবে রেকটাম পর্যন্ত, এরকম ইয়েতে কেসে আমরা এনিমা দিয়ে আমরা হচ্ছে পুরা বাওয়েলটা বের করে দিই। সার্জারির আগে দেই, কোনো একটা কনস্টিপেশনের কারণে অনেক দিন ধরে যদি স্টুল হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেই, এছাড়া যে কোনো টেস্টের কারণে দিয়ে থাকি। সো এখন ইন্ডিকেশন কি, আমরা যে হচ্ছে আমরা যে দেই কি কি কারণে দেই, নিচের কোনটা তাহলে ঠিক হবে? বিফোর সার্জিক্যাল অপারেশন, রাইট? আমরা সার্জিক্যাল অপারেশনের আগে দিয়ে থাকি। ইন কনস্টিপেশনে আমরা হচ্ছে দেই, বাট হচ্ছে এইটার জন্য বেশি দিই। হ্যাঁ, কনস্টিপেশনে দেই, কিন্তু কনস্টিপেশনে অনেক সময় মেডিসিন দিলেই, মানে মেডিসিন ওরালি খেলেই হয়ে যায়, এনিমা দেওয়ার পর্যন্ত এত দূর যেতে হয় না। সো আমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, বেস্ট অ্যান্সার মানে কি, তোমার আরও অ্যান্সার থাকতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বেস্ট সেটা আগে লাগাইতে হবে। তাহলে আমাদের বিফোর সার্জিক্যাল অপারেশন, সার্জিক্যাল অপারেশনের আগে আমাদের হচ্ছে বাওয়েল ক্লিয়ার করতে হবে, ক্লিন করতে হবে বডি থেকে। ওকে, কনস্টিপেশন হবে না মৃদুল, এখানে হচ্ছে আগে বিফোর সার্জিক্যাল অপারেশন হবে, সার্জিক্যাল অপারেশনের আগে মাস্ট বি। অনেক এক্স রে এক্সামিনেশনের আগেও বা অনেক ডায়াগনস্টিক টেস্টের আগেও হচ্ছে আমরা দিয়ে থাকি এনিমা। হ্যাঁ,
কিন্তু আমরা হচ্ছে মেইনলি আমরা হচ্ছে এটাকে বেশি ফোকাস করি, বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? ওকে, আর এখানে নিউট্রিশনের সাথে কোনো রিলেশন নাই, এটা হচ্ছে জাস্ট বাউল ক্লিনজিং। ওকে, আচ্ছা 1 ml ইকুয়ালস কত ড্রপ? সবসময় মনে রাখবো 1 ml ইকুয়াল 20 ড্রপস, মনে থাকবে, এটা মুখস্থ, এটা হচ্ছে 20 ড্রপস। হ্যাঁ ত্রিনা, বিফোর সার্জিক্যাল অপারেশন, ভেরি গুড। আচ্ছা 20 ড্রপস, এটা মনে রাখতে হবে, হ্যাঁ মুখস্থ এটা। আচ্ছা নেক্সটে যাই, তারপরে কি বলেছে 1 ড্রপ ইকুয়াল, এটাও মুখস্থ রাখতে হবে 5 মাইক্রো ড্রপস বা মাইক্রো ড্রিপও বলে থাকে, ড্রিপ অথবা ড্রপ দুইটাই বলে থাকে, মাইক্রো ড্রিপ মাইক্রো ড্রপ দুইটাই শুনবা। 1 ড্রপ ইকুয়াল 5 মাইক্রো ড্রিপস অথবা মাইক্রো ড্রপ, ঠিক আছে? হসপিটালে গেলে এগুলো শোনা যায়, বিশেষ করে পেডিয়াট্রিক ওয়ার্ডে গেলে বা বাচ্চাদের ওয়ার্ডে যখন তোমরা কাজ করবে তখন এই যে মাইক্রো ড্রপ বা মাইক্রো ড্রিপ এই কথাগুলো সাথে পরিচিত হবে, ঠিক আছে? আচ্ছা 1 গ্লাস ইকুয়াল কত ml? সবসময় মনে রাখবো 1 গ্লাস পানিতে আমরা ধরে নেই 250 ml, স্ট্যান্ডার্ড 1 গ্লাস সাইজ, 1 গ্লাসে হচ্ছে স্ট্যান্ডার্ড গ্লাস সাইজ যদি হয় তাহলে 250 ml থাকে, ওকে? এগুলো মুখস্থ। ওকে 1 টিস্পুনফুল, টি স্পুনফুল, হ্যাঁ TSF মানে টি স্পুন মানে চা চামচ, ফুল মানে একটা ফুল চা চামচ ইকুয়াল কত ml? 5 ml, মনে রাখবা, মুখস্থ রাখবা 5 ml, 1 টিস্পুনফুল 5 ml। আচ্ছা অ্যাপিয়ারেন্স অফ নর্মাল ইউরিন, আমাদের নর্মাল ইউরিনের অ্যাপিয়ারেন্স কীরকম হবে? সবসময় মনে রাখবা স্ট্র কালার হবে, এবং হচ্ছে স্ট্র বলতে কি বোঝায়, একটু হলদের মধ্যে একটু হচ্ছে গাঢ় ভাব থাকবে, স্ট্র বলতে গাঢ় একটা ভাব থাকবে, অ্যান্ড ইয়েলোইশ কালার হবে। দেখো ইয়েলো আর স্ট্র কোথায় আছে? রেড অ্যাপিয়ারেন্স হলে তো এটা নর্মাল না, তাই না? অরেঞ্জ হলেও এটা নর্মাল না, তার মানে কি অল্প অল্প ব্লিডিং হচ্ছে, ভালো পরিমাণে ব্লিডিং হচ্ছে। গ্রিন মানে কি কোনো ক্রিয়েটিনিন বা কোনো কিছুর লেভেল বেড়ে গিয়ে এটা হচ্ছে কোনো ডিজিজে পরিণত হয়েছে, গ্রিন কালার। এগুলো হইলে অ্যাবনর্মাল। নর্মালের থাকে স্ট্র অ্যান্ড ইয়েলো অ্যাম্বার, মানে কি একটু তীব্র ঝাঁঝালো যুক্ত ইয়েলো কালারের ইউরিন, হ্যাঁ ওকে। কারো কি কোনো প্রশ্ন নাই কোনো কিছু নিয়ে? সবাই কি সব বুঝতেছো? যারা যারা অ্যান্সার দিচ্ছ তারা একটু বলো তো, কোনো প্রশ্ন আছে, কোনো কিছু বুঝো না এরকম কিছু আছে? আচ্ছা নেক্সট, which is not a way of hospital admission, হসপিটাল অ্যাডমিশনের ওয়ে কোনটা নয়? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইমার্জেন্সি অ্যাডমিশন, এটা কিন্তু হসপিটালে দেওয়া হয়, ইমার্জেন্সি ওয়ার্ডে ইমার্জেন্সি অ্যাডমিশন পেশেন্টকে করানো হয় তার কন্ডিশনের অবস্থা বুঝে। ডে অ্যাডমিশন একদিনের জন্যও ভর্তি করা হয়, এই ইমার্জেন্সিতেই একদিনের জন্য অনেক সময় ভর্তি থাকে, বা হচ্ছে গাইনি ওয়ার্ডে লেবার রুমের জন্য একদিনের জন্য ভর্তি থাকে যাদের হচ্ছে নর্মাল ডেলিভারি হয়। রুটিন অ্যাডমিশন, রুটিনলি মানে কি, আমার একটা পেশেন্ট আসছে, ভর্তি দিছি আমি, ভর্তির জন্য যতদিন সুস্থ হতে লাগে এটাকে বলি আমরা রুটিন অ্যাডমিশন, মানে রুটিন ওয়াইজ হচ্ছে যে অ্যাডমিশনটা দিই। সো এই তিনটাই তো হচ্ছে অ্যাডমিশনের ওয়ে। তাহলে নয় কোনটা? নান অফ অ্যাবভ, মানে উপরের সবগুলাই হচ্ছে তোমার রুটিন অ্যাডমিশন, ওকে। আচ্ছা এই যে নান অফ অ্যাবভ হবে আনসার। ওকে সাইন সিমটমস অফ রিগর, রিগর বলতে কি বুঝো আগে? রিগর মানে জানতে হবে তোমার। রিগর মানে হচ্ছে তোমার হঠাৎ করে জ্বর আসবে এবং তার সাথে তোমার কি হবে? শিভারিং হবে, মানে কাঁপুনি হচ্ছে, অথবা চিলস বলতে আমরা কি বুঝি? ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ কাঁপুনি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, তীব্র জ্বর আসছে, এই টার্মটাকে আমরা বলতেছি রিগর, রাইট? এখন এই রিগরের সাইন সিমটমস কি হবে? আমি বলছি শিভারিং হইতে পারে, চিলস হইতে পারে, হাই ফিভার থাকবে, এই তিনটা হইলে আমরা বুঝবো রিগর। এই দেখো এখন শিভারিং পাও কিনা, এই যে পাইছি, শিভারিং পাইছি, ঠিক আছে? শিভারিং আমরা পেয়ে গেছি, তাহলে এটাই হবে আনসার। বাকিগুলোর দিকে আর তাকানোর দরকার নেই, আগে তোমার জানতে হবে রিগর বলতে কি বোঝায়, সেই অনুযায়ী তুমি এখানে অপশনে গিয়ে খুঁজতে থাকবা, ঠিক আছে? ওকে উইচ ইজ নট আ ওয়ে অফ হসপিটাল, ও সরি এটা না তো, কি জানো, উইচ ইজ নট আ পারপাস অফ এনিমা। আচ্ছা নিচের কোনটা এনিমার পারপাস নয়? নিচের কোনটা এনিমার পারপাস নয়? আমরা কি বলছি যে আমরা যখন হচ্ছে ক্লিন করব আমাদের সার্জারির আগে আমরা আমাদের ইন্টেস্টাইন, স্টোমাক, পুরাটা কোলন,
সিকাম, রেকটাম সব কিছু ক্লিন করি সার্জারির আগে, একটু আগে বলেছি। এই কারণে আমরা হচ্ছে এনিমা দিয়ে থাকি। তার মানে কি, এনিমা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টু ক্লিন বাওয়েল ফ্রম স্টোমাক টু ইন্টেস্টাইন আপ টু রেকটাম, মানে রেকটাম পর্যন্ত বা অ্যানাল ক্যানাল পর্যন্ত আমি ক্লিন করব, রাইট। আর কি কারণে দেই, যখন হচ্ছে অনেক বেশি হাই টেম্পারেচার হয় তখন আমরা সাপোজিটরি দিতে বলি, যখন অনেক হাই টেম্পারেচার হয়। মূলত এই পারপাসেই আমরা এনিমাটা ইউজ করে থাকি। সো এখন নিচের কোনটা না, এখন আমার দেখতে হবে টু প্রিপেয়ার কোলন ফর স্পেসিফিক সার্জিক্যাল। এটা তো আমি একটু আগেই বললাম যে কোলন অথবা হচ্ছে রেকটাম পর্যন্ত, স্টোমাক থেকে রেকটাম পরিষ্কার করার জন্য আমরা হচ্ছে দেই। তাহলে কি এটা হবে? নট বলছে, হবে না। এটা তো পারপাস, তাই না? টু রিলিভ ইনসোমনিয়া, ইনসোমনিয়া মানে কি, ঘুম হবে না, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, তাহলে আমি এনিমা দিয়ে কি করব? এটার সাথে এটা রিলেটেড? নট বলছে, তাহলে এটাই হতে পারে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু দেখি, একটু রিডিউস টেম্পারেচার আমরা কি বলছি, জ্বর হলে আমরা সাপোজিটরি দিয়ে থাকি। এনিমা মানে কি, যেটা আমি হচ্ছে রেকটামের পথে দিচ্ছি, মানে কি আমার পায়ুপথ দিয়ে যেই মেডিসিনটা দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো বা সাপোজিটরি নাম হিসেবে জেনে থাকতে পারো, নাহলে একটু দেখে নিও। মানে এখানে তো প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না সাপোজিটরি কি, আমরা রেকটামের মাধ্যমে যে হচ্ছে যেই মেডিসিনটা দিই সেটার নাম হচ্ছে সাপোজিটরি অথবা এনিমা বলি আমরা, ঠিক আছে। এটাও তো আমি পারপাস টু স্টিমুলেট পেরিস্টালসিস। আচ্ছা, পেরিস্টালসিস স্টিমুলেটের জন্য আমরা এনিমা দিয়ে থাকি। এটা কি, ডাইজেশন দ্রুত হওয়ার জন্য, ডাইজেশন দ্রুত হওয়ার জন্য। পেরিস্টালসিস মানে কি, দ্রুত ডাইজেস্ট করে ফেলবে, ঠিক আছে। ডাইজেস্ট হইলেই তো দ্রুত হচ্ছে বের হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে, তাই না? তো এটাও হলো না, কারণ নট বলছে, তাহলে এটাই হবে আনসার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ক্লাস কি অনেক বোরিং হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে? আমাকে একটু বলো। একটু নড়াচড়া করি, আমরা অনেকক্ষণ ধরে আমরা ক্লাস করছি, তাই না? একটু নড়ে চড়ে বসি। সবার কাছে কি খাতা কলম আছে? ডোজ বলে, হ্যাঁ ডোজও বলে অনেকেই, অনেকেই হচ্ছে এলাকায় ডোজও বলে, যে ডোজ, রাইট। যেভাবেই আর কি চেনো, কিন্তু জিনিসটা আমি চিনাইতে পারছি কিনা সেটা দেখো। আচ্ছা, ক্লাসকে অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে, আমাকে একটু জানাও যে হচ্ছে। ওকে, নেক্সটে যাই নাকি? আচ্ছা, পাবলিক পারসেপশন অফ নার্সিং প্রফেশন। আচ্ছা, নার্সিং প্রফেশন সম্পর্কে আমাদের পাবলিকের পারসেপশন বা ধারণাটা কীরকম? দেখো, আমরা হচ্ছে আমাদের পাবলিকলি আমরা হচ্ছে অ্যাজ আ হিরো অথবা হিরোইন অথবা ডেডিকেটেড কি বলবো, কেয়ার গিভার হিসেবে কাজ করে থাকতেছি। কারণ কি, আমরা সরাসরি মানুষের লাইফ সেভিংয়ের কাজে নিয়োজিত থাকতেছি বা লাইফ সেভিংয়ের কাজগুলা করতেছি, ঠিক আছে। আচ্ছা, ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা হচ্ছে কি করতেছি, মানে হচ্ছে সরাসরি পেশেন্টের লাইফ সেভ করতেছি, তার সাথে কোঅপারেট করছি, কোলাবোরেশন করছি, কলিগদের সাথে করে কাজ করছি। তা পাবলিকের পারসেপশন কি হতে পারে? অ্যাজ আ হিরো অথবা হিরোইন, রাইট। লাইফ পার্টনার তো আর হবে না, এটা কি ঘরের বউ যে লাইফ পার্টনার হবে? হবে না। আচ্ছা, নান অফ অ্যাবোভও হচ্ছে না, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টসও হচ্ছে না, কারণ নার্সদের কাজেও আমরা হচ্ছে কারো কাজে হেল্প করি না, আমরা আমাদের কাজ করি, ডক্টররা ডক্টরদের কাজ করে। আমি কাউকে অ্যাসিস্ট করছি এরকম কিছু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি না, আমার আলাদা কাজ আছে, আমার সেক্টরটার কাজই আলাদা, ঠিক আছে। এই যে হিরোইন হবে আনসার, মানে কি, তুমি একটা মুখ্য ভাইটাল একটা রোল প্লে করছো পাবলিক পারসেপশনের কাছে। ওকে, ম্যাক্সিমাম কোশ্চেন নিউ, আগে না পড়া। ওকে, তাহলে তো ভালো লাগার কথা। আননোন অনেক জিনিস আমরা জেনে যাচ্ছি, তাই না? অনেক ইনফরমেশন পাচ্ছি। সো কি করতে হবে? খাতা কলম নিয়ে বসতে হবে। সবাই কি খাতা কলম নিয়ে বসেছো? আমার প্রত্যেকটা ক্লাসে, আমার না শুধু, এই বি ব্রেনারের যতগুলো একাডেমিক ক্লাস তোমরা করো, সব টিচাররাই হচ্ছে হাই রেঞ্জের ইনফরমেশন দেয়। সো সবাই খাতা কলম নিয়ে ক্লাসে বসার চেষ্টা করবে, তাহলে অনেক কিছু হচ্ছে শিখতে পারবে। ইয়েস, হিরোইন। ঠিক আছে, তোমরাও হিরোইন হওয়ার জন্য রেডি হও। হ্যাঁ, ভালো করে পড়তে হবে যেন সত্যিকার অর্থেই হিরোইন হতে পারে, তাই না? ওকে, অ্যাপিয়ারেন্স অফ সিরিয়াস উন্ড ড্রেনেজ। আচ্ছা, অ্যাপিয়ারেন্স মানে কি, দেখতে কেমন লাগছে? তোমার অ্যাপিয়ারেন্সটা এরকম কেন ছিল, এরকম আমরা বলি না? তো কখন বলি অ্যাপিয়ারেন্স মানে কি, তোমার লুক, মানে লুক অফ সিরিয়াস উন্ড ড্রেনেজ, মানে একটা যে হচ্ছে তুমি সিরিয়াসলি যেটাকে উন্ড তুমি হিসেবে তুমি দেখছো, তার ড্রেনেজটা কেমন দেখতে হবে। মনে রাখবা যে ওয়াটারি হবে, প্লাজমা হবে। প্লাজমা বলতে কি, মানে একটু ব্লাড ব্লাড মানে ব্লাডের ইয়ে থাকবে, ওয়াটারি হবে মানে একটু লিকুইড হবে। এরকম হইলে আমরা বুঝবো যে হচ্ছে মানে হচ্ছে একটু ক্লিয়ার হবে, মানে একদম ক্লিয়ার, মানে পাস সেল যেগুলো নিঃসৃত হয়, বাংলায় আমরা কি বলি, পুজ। পুজ বের হয় যখন, তখন কি হয়, মাঝে মাঝে হালকা একটু ব্লাডের লেশ থাকে,
কিন্তু ক্লিয়ার একটা পানির মতো বের হচ্ছে, তাই না? একদম ক্লিয়ার স্বচ্ছ, যেটা বুঝতে পারতেছি যেটা পুজ বলে যেটাকে আমরা বাংলায়, ঠিক আছে? সেই রকম টাইপের হবে। তাহলে এই যে ওয়াটারি মানে কি, এই যে যদি এখন অন্য কালারের হয়, ইয়েলো বা থিক, অনেক বেশি শক্ত, তখন আমরা কি বলি যে কোনো একটা ইনফেকশন মনে হয় হয়ে গেছে, এটা জমে গেছে, এটা এখন একটু হচ্ছে কাটাছেঁড়া করে বের করতে হবে, তাই না? এরকম আমরা হচ্ছে ইয়ে করে থাকি যখন সিরিয়াসলি হয়। তাহলে এগুলো হচ্ছে না। ব্রাইট রেড যদি উজ্জ্বল লাল রং হয়, মানে পুরাটাই রেড কালারেশন হচ্ছে, কোনো এখানে হচ্ছে অন্য মানে স্বচ্ছতা বা কোনো পানির মতো কোনো কিছু আমরা পাচ্ছি না, তখন এটা কিন্তু ডেঞ্জারাস অবস্থায় চলে যাবে, ঠিক আছে? নর্মালি কি হয়, ওয়াটারি প্লাজমার মতোই হয়ে থাকে, ক্লিয়ার হয়, ওয়াটারি প্লাজমা হয়ে থাকে। ওকে ওকে, এই যে অ্যান্সার। ওকে, আই থিঙ্ক ক্লাসটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ। যারা জয়েন করেছো এবং যারা জয়েন করতে পারো নাই, মাস্ট বি রেকর্ডেড ক্লাসটা করে নেবে। এই ফ্রি ক্লাস পাচ্ছ, এটা কিন্তু আসলে তোমাদের জন্য লাক। আমরা আমাদের সময়ে কখনোই এই ধরনের কোনো অপরচুনিটি পাইনি। আমার অনেক আফসোস হয় মাঝে মাঝে যে হচ্ছে আমরা আমাদের সময় এই ধরনের কোনো অপরচুনিটি ছিল না, বা তোমরাও হয়তো বা নার্সিংয়ের ক্লাস অনেক সময় সার্চ দিলে বাংলাদেশের কোনো নার্সিংয়ের ক্লাস পাও না। এই বি ব্রেনের এমন একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে নার্সিংয়ের ক্লাসগুলো ডেলিভারি দিচ্ছে, সো এটা তোমাদের জন্য একটা বেনিফিট। এটা তোমাদের তো লস নাই, এখানে কিন্তু নতুন নতুন কিছু শিখছো, এখানে তো সময় নষ্ট হচ্ছে না, তাই না? এই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা যে ক্লাসটা করছো, দেখো কতগুলো নলেজ তুমি পাচ্ছ। এটা তুমি একবার রিভিশন দাও অবসর সময়, দেখবে তোমার কাছে অনেক নলেজ। এই যে এনক্লেক্সের জন্য প্রিপারেশন নিতে হয়, এই যে লাইসেন্সের জন্য, এগুলো আর আলাদা করে পড়তে হবে না, ঠিক আছে? এগুলো পড়লে অনেক ইনফরমেশন জেনে যাবে। আচ্ছা দেখি পরেরটা, মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্সেস। মানে কি, আমাদের মোরাল অথবা এথিক্যাল বিহেভিয়ার কোনগুলা সেটা আমার জানতে হবে। অল্টারনেটিভ রিদমস মানে রিদম বলতে কি, হার্টবিটের কথা বোঝায়, যে একটা পরিবর্তে আরেকটা অল্টারনেটিভ, মানে এটা কি কোনো ইথিক্যাল আর বিহেভিয়ারের মধ্যে পড়ে? অল্টারনেটিভ না, এটা হলো না। প্যাশেন্স, আচ্ছা প্যাশেন্স, ধৈর্য। ধৈর্য তো সবারই থাকবে, এটা তো ইথিক্যাল বিহেভিয়ার বা মোরাল বিহেভিয়ারের মধ্যে খুব একটা যাচ্ছে না, ঠিক আছে? তারপরে অটোনমি। অটোনমি বলতে কি বোঝায়, যে হচ্ছে আমার যে পেশেন্টের রাইট আছে আমার কাছে, মানে পেশেন্টের তো অধিকার আছে আমার থেকে কোনো কিছু, তাই না? সে হসপিটালে আসছে মানে আমার কাছে সে, মানে আমি তার কাছে দায়বদ্ধ যে তার রাইটসটা আমার ফুলফিল করতে হবে, রাইট? এবং তার যে আমি যে ডিসিশন নেব সেগুলো তার সাথে আমি পরামর্শ করে তাকে রেসপেক্ট দিয়ে যে আমি হচ্ছে ডিসিশনগুলো নিচ্ছি তার যে হচ্ছে ভালোর জন্য, তার ট্রিটমেন্ট পারপাসে হেল্প করার জন্য যে ডিসিশনগুলো বা যে নার্সিং কেয়ার প্ল্যানটা সাজায়, যে অ্যাকশনে যাচ্ছি, সেইটা হচ্ছে আমার অটোনমি। হ্যাঁ, মানে আমি আমার মতো করেই করছি, কিন্তু তার থেকে কনসার্ন নিচ্ছি, তাকে আমি রেসপেক্ট দেখাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে অটোনমি, ঠিক আছে? আমি স্বায়ত্তশাসন মানে কি, আমি তোমাকেও রেসপেক্ট করব, কিন্তু আমি যা চাইবো সেটাই করব, ঠিক আছে? তোমাকে রেসপেক্ট দিয়েই আমি যেটা চাচ্ছি সেটাই করতেছি, তোমার রাইটসটা এটা ফুলফিল হচ্ছে, তোমারও কোনো অভিযোগ থাকছে না, দ্যাটস কল্ড অটোনমি। সো নার্সদের কাজগুলাই বা নার্সদের বিহেভিয়ারটা এরকমই হবে, যে আমি ডিজিজের জন্য যেটা প্রয়োজন, যেটা তার জন্য উপকার, সেটাই করব, কিন্তু তোমার কাছে একটু মানে তোমার কনসার্ন নিলাম, তোমাকে একটু গুরুত্ব দিলাম, এই আর কি, ঠিক আছে? তাহলে ওইটাই হবে আনসার। এটা যেহেতু আমরা পেয়ে গেছি, আর একটা দেখালো ওখানে, কারেজ মানে তো হচ্ছে উৎসাহিত করা। আচ্ছা, হুইচ ইজ নট হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন। হ্যাজার্ডস, হ্যাজার্ডস বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে কোনো একটা কি বলবো, হ্যাজার্ড বলতে আমরা বুঝি কোনো একটা প্রবলেম বা কোনো একটা সমস্যা বা হচ্ছে কোনো একটা ঝামেলা, তাই না? হ্যাজার্ড কোনটা, কোনো ঝামেলার মধ্যে পড়তেছে না। হ্যাজার্ড কখন হয়? ব্লাড ট্রান্সফিউশনের সময়। হ্যাজার্ডগুলো কি মানে কি, কখন কখন আমি ব্লাড ট্রান্সফিউশন করলে ঝামেলায় পড়তে পারি? যদি পেশেন্টের রিগর থাকে, মানে কি হাই ফিভার থাকবে, শিভারিং থাকবে, চিলস থাকবে, মানে কি খিচুড়ি থাকতেছে, শরীর গরম হয়ে থাকতেছে, ঠান্ডার সমস্যা আছে, হাই ফিভার আছে, তখন আমি দিতে পারবো না। এয়ার অ্যাম্বুলিজম, এয়ার অ্যাম্বুলিজম মানে কি, আমার ভেইন অথবা আর্টারির লাইনে এয়ার অথবা হচ্ছে এয়ারের বাবল ঢুকে গেছে, ঢুকে গিয়ে কি হচ্ছে, ব্লকের সৃষ্টি করতেছে, আমার এইটা হচ্ছে মানে একটা ক্লট বা ব্লকের সৃষ্টি করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হচ্ছে ব্লাড দিতে পারবো না, কারণ এটা তো যাবে না, এখানে তো বাবল দিয়ে হচ্ছে বাতাস ঢুকে এই জায়গাটা তো হচ্ছে ব্লকেজ হয়ে গেছে, এখানে তো ব্লাড দিলে যাবে না, তখন কি হবে, আস্তে আস্তে ওই জায়গাটা ফুলে যাবে, সোয়েলিং হয়ে যাবে, সোয়েলিং হয়ে পেশেন্টের হচ্ছে অনেক ধরনের ডিজিজ বা অনেক ধরনের প্রবলেম হইতে পারে। তারপরে সার্কুলেটরি ওভারলোড, মানে অতিরিক্ত পরিমাণে আমি হচ্ছে ব্লাড দিতে পারবো না, আমি প্রয়োজনের থেকে অনেক বেশি দিচ্ছি, ওভারলোড হয়ে যাচ্ছে, এটাও তো তার জন্য ক্ষতিকর, তাই না? সো এই তিনটার একটাও হচ্ছে হলো না, কারণ এই তিনটাই হ্যাজার্ডস, মানে এই তিন কন্ডিশনে আমি পেশেন্টকে দিব না ব্লাড। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে প্রবলেম সৃষ্টি করবে।
সোর থ্রট, এটার সাথে সোর থ্রট মানে কি, সোর মানে কি ক্ষত, কোথায়, থ্রট মানে হচ্ছে ঠোঁটে বা মুখে, হ্যাঁ মুখে কোনো একটা ঘা, এই টাইপের মুখে ঘা বা কোনো একটা এরকম ডিজিজ, এইটার সাথে ব্লাড ট্রান্সফিউশনের কোনো রিলেশন আছে, নাই। সো এখানে হ্যাজার্ড হওয়ারও কোনো চান্স নাই। সো এটাই হবে কারেক্ট আনসার। আর বাকি তিনটার সময় হচ্ছে হ্যাজার্ড, ঠিক আছে, তিনটাই হ্যাজার্ড। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পেরেছো? আই হোপ। আচ্ছা, পারপাস অফ ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। ন্যাজোগ্যাস্ট্রিক টিউব মানে কি, যারা মুখে খাইতে পারতেছে না, তার নাকের মধ্যে আমি নল দিয়ে খাবার দিচ্ছি, আছে না এরকম পেশেন্ট যারা হচ্ছে মুখে খাইতে পারে না, খাবার খাইতেই পারে না, তার হচ্ছে খাবার গিলতে পারে না, অথবা হচ্ছে খাবার চাবাইতে পারতেছে না, খাবার মুখ দিয়ে খেতে পারতেছে না। তো এছাড়া আনকনশিয়াস পেশেন্ট, যাকে আমার নিউট্রিশন দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই তো বেঁচে থাকার জন্য নিউট্রিশন প্রয়োজন আছে, তাই না, কিন্তু সে মুখে খেতে পারছে না, তাকে আমি কিভাবে দিব? তখন আমরা নল করে এখান থেকে এই পর্যন্ত মেজার নেই, টিপ অফ ইয়ার পর্যন্ত, দেন আমরা এই পর্যন্ত নিয়ে স্টোমাকের উপর পর্যন্ত নিয়ে দেন হচ্ছে আমরা নলটা সেট করে দিই, হ্যাঁ ঢুকাই দিই নাক দিয়ে ভিতরে, এবং এর মাধ্যমে খাবার দিই, তাই না? ওটাই হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে ন্যাজাল ফিডিং দিই, ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং দিই, ঠিক আছে? তো এটার উদ্দেশ্য কি, আমরা কখন দিই? আমি অলরেডি উদ্দেশ্য বলে ফেলছি। যারা মুখে খাইতে পারবে না, যাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, তাদের নিউট্রিশন দিতে হবে, কিন্তু মুখে খেতে পারছে না কোনো কারণে, হচ্ছে কোনো গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো হচ্ছে ঠিকভাবে কি বলবো, যে ঠিকভাবে হচ্ছে সিক্রেট করতেছে না, গ্যাস্ট্রিক ইয়ে হচ্ছে না সিক্রেশন। তো তখন কি হবে, আমার খাবারটা গেলে তো সেটা হবে না, তো আমি সরাসরি নল দিয়ে দিলে একবারে যেখানে যাওয়ার মতো লিকুইড খাবার দ্রুত হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে, তার নিউট্রিশন ব্যালেন্সও ঠিক থাকবে এবং সে সুস্থ থাকবে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? টু প্রিভেন্ট, আচ্ছা ওকে, টু প্রিভেন্ট ডিস্টেনশন আফটার সার্জারি টু এমটি দ্য স্টোমাক। আচ্ছা, এমটি দ্য স্টোমাক হবে না, আমি তো খাবার দিচ্ছি ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, এমটি তো করব না, এমটি করার জন্য তো দিচ্ছি না, খাবার তো আমি দিচ্ছি স্টোমাকে। কিপ রেস্ট অফ দ্য স্টোমাক, না স্টোমাককে তো আমি রেস্ট দেওয়ার জন্য দিচ্ছি না, স্যালাইভা সিক্রেশন প্রিভেন্ট করার জন্যও দিচ্ছি না। তাহলে টু প্রিভেন্ট ডিস্টেনশন আফটার সার্জারি মানে কি, টু প্রিভেন্ট ডিস্টেনশন আফটার সার্জারি মানে কি, যখন হচ্ছে পেশেন্ট সার্জারির পরে অনেক সময় মুখে খেতে পারে না, তাকে আমরা কি করি, সে মুখে খেতে পারছে না, তার ভমিটিং হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে এই যে সে যে মুখে খেতে পারছে না সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে খাবার দিচ্ছি, ঠিক আছে? তোমাদের উত্তরগুলো ভুল হয়েছে। এবার কি বুঝতে পেরেছো আমি যে বললাম পারপাসটা কি কারণে, মানে হচ্ছে কি কারণে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে খাবার দেই? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। আনসারটা দেখে নেই, টু প্রিভেন্ট ডিস্টেনশন আফটার সার্জারি, ঠিক আছে? মানে হচ্ছে পোস্ট অপারেশনের পরে, মানে অপারেশনের পরে পেশেন্টকে হচ্ছে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে দেই, যারা যখন হচ্ছে সে খেতে পারছে না, নিজে ক্যাপেবল না, হয়তো আনকনশিয়াস বা নিজে নিজে খেতে পারছে না, তখন আমরা এটা দিয়ে থাকি, ঠিক আছে? ওকে, হুইচ ইজ নট বেনিফিট অফ কিউরিওসিটি। আচ্ছা, কিউরিওসিটির বেনিফিট কোনটা না? কিউরিওসিটির বেনিফিট সম্পর্কে আগে জানতে হবে, তোমার কিউরিওসিটি সুবিধা কি? কিউরিওসিটিতে যখন কিউরিওসিটি কোথায় কোথায় হেল্প করে, তোমার ওপেন ওপেন মাইন্ড হইতে হবে, ওপেন মাইন্ডেড হইতে হবে, ওপেন মাইন্ডেড হইতে হবে, কনফিডেন্ট হইতে হবে একটা জিনিসের প্রতি, যখন তোমার কিউরিয়াস থাকবে, কিউরিওসিটি থাকবে, কনফিডেন্ট থাকবা তুমি, তারপরে হচ্ছে তুমি এনজয় করবা ওই জিনিসটা, যে জিনিসটা লার্ন করতেছো এটা এনজয় করবা, তাই না? কিউরিয়াস মানে কি, তোমার আগ্রহ আছে, তুমি এনজয় করবা, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, তুমি ওপেন মাইন্ডেড হবে, শেখার জন্য ওপেন মাইন্ডেড হইতে হয়, রাইট? সো হচ্ছে তোমার এখানে বেনিফিট নয় কোনটি কিউরিওসিটির, তাহলে এইগুলো বাদ দিয়ে যাওয়া হবে, যে ইনক্রিজ প্রায়োরিটি হবে, কারণ এই যে এনজয় দ্য ওয়ার্ল্ড ওয়াইড, এটা তো এনজয় করবা, তাহলে এটা তো বেনিফিট, তাহলে এটা নট বলেছে, এটা হবে না। বিল্ডিং কনফিডেন্স, কনফিডেন্স তো তোমার থাকতে হবে, তাহলে এটাও হচ্ছে না। ও ওপেন মাইন্ডেড, এটাও হচ্ছে না, তাহলে এটা হবে অ্যান্সার, কারণ নট বলছে, আর যদি নট না বলতো এই তিনটাই অ্যান্সার হতো, তাই না? ওকে, দেন নেক্সট আসে হুইচ ইজ নট বেনিফিট অফ, ও সরি এটা তো বললাম। ওকে, ইন্ট্রোডাকশন অফ ফিমেল ইউরেথ্রাল ক্যাথেটার আপ টু, আচ্ছা ইন্ট্রোডাকশন অফ, মানে তোমাকে হচ্ছে ফিমেল ইউরেথ্রাল ক্যাথেটারের মাপটা জানতে চাইছে, সাইজটা জানতে চাইছে। এইখানে যেগুলো আছে এগুলো বাদ দাও, তোমরা মনে রাখবা 5 to 8 ইঞ্চি। এছাড়া তোমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং বইয়ে থাকলে ওটা মুখস্থ করবা, এটার মেজারমেন্টটা জানবা, ফিমেলদের কত, মেলদের কত, এটা জানবা, হ্যাঁ? আচ্ছা,
এটা হয় মূলত হচ্ছে 5 থেকে 8 ইঞ্চি। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দেখবা যে কত হয়, আমার অ্যাকচুয়ালি মনে নেই। আর মেলদের কত হয় 16 ইঞ্চি। হ্যাঁ, মেলদেরটা 16 ইঞ্চি, এটা একটু লিখে রাখো। এবং 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি, আচ্ছা 1 ইঞ্চি হচ্ছে 2.54 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখন এই অনুযায়ী ক্যালকুলেট করবা। 5 হইলে কত হবে? 5 দুগুণে 10 বা হচ্ছে সামথিং 10 প্লাস হবে। সো এখানে কাছাকাছি যেটা হবে সেটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, 8 to 10 হয় হিসাব মতো, মানে ওরকম কাছাকাছি হয় আর কি। সো এটা মনে রাখতে হবে। এখানে আনসারটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, এখানে ভুল আছে। এখানে যে আনসারটা আছে এটা হচ্ছে ইঞ্চিতে হইলে তাও আমি অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে পারতাম, কিন্তু এখানে সেন্টিমিটার আছে, এটা হবে না। ঠিক আছে, অপশানগুলো এখানে আমি দেখলাম ভুল আছে। আমি যখন কোশ্চেনটা দেখলাম তোমাদের, এটা ইঞ্চিতে দিলে অ্যাপ্রোপ্রিয়েট ধরা যেত। ঠিক আছে, 5 to 8 ইঞ্চি। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করবে, 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি ইকুয়াল 2.54 সেন্টিমিটার। ওকে, এটা মনে রাখবো। আর মেলদের হচ্ছে 16। আচ্ছা, এই যে পরের কোশ্চেনটাই হচ্ছে মেল। তাহলে 16 ইঞ্চি, 16 ইঞ্চি হইলে 16 দুগুণে 32, তো হচ্ছে কত হয়? অলমোস্ট 32 সেন্টিমিটার প্লাস বা এরকম টাইপের কোনো কিছু হয়। ঠিক আছে, এখানে আনসার নাই, এটা ভুল আছে। এটা একটু হচ্ছে নিজেরা লিখে রাখো, এটা মনে রাখবা। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, 50, দ্য ফ্লুইড শুড বি ইন্ট্রোডিউসড অ্যাট আ টাইম। কেউ কিছু বলেছো? না। ওকে, দ্য ফ্লুইড শুড বি ইন্ট্রোডিউসড অ্যাট আ টাইম ফর ব্লাডার ইরিগেশন অনলি। আচ্ছা, ব্লাডার ইরিগেশনের সময় যে হচ্ছে স্মল ভলিউম ইউজ করা হয়, কি কারণে? যাতে হচ্ছে ওভার ডাইজেশন অ্যাভয়েড করতে পারি এবং হচ্ছে প্রপার যেন হচ্ছে আমরা ক্লিন করতে পারি। তাহলে আমরা যখন ব্লাডার ইরিগেশন করব, মানে ব্লাডার যখন আমি হচ্ছে পরিষ্কার করব, তখন আমরা হচ্ছে একটু স্মল ভলিউম ইউজ করি। কি করি? আমরা যখন ফ্লুইডটা দিই তখন একটু স্মল ভলিউমে দিই, যাতে হচ্ছে এটা আমাদের ওভার ডাইজেশন না হয়ে যায়। লিখে রাখো, যাতে করে হচ্ছে ওভার হচ্ছে ডিস্টেনশন না হয়ে যায়, মানে বেশি পরিমাণে যেন ডাইজেশন নয়, ডিস্টেনশন, ওভার যেন ডিস্টেনশন না হয়ে যায়, মানে অতিরিক্ত পরিমাণে যেন না হয়ে যায়, এবং যেন প্রপার ক্লিনটা আমরা করতে পারি, যেটা হচ্ছে প্রপার ক্লিনটা যেন করতে পারি। সো তখন কত ভলিউম দেওয়া হয় এটা মনে রাখবা, যে হচ্ছে 30 to 60। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট। এখন এইটার কাছাকাছি যেটা আছে এটা আমরা দিব 30 to 60, যেহেতু বলেছি আমরা আমরা এটাও দিতে পারি, 35 to 40 দিতে পারি। কারণ হচ্ছে 50 to 60 একদম হায়ার রেঞ্জেরটা হয়ে যাচ্ছে, মানে 30 কি লোয়েস্ট 30, হাইয়েস্ট হচ্ছে 60, রাইট? সো আমরা হচ্ছে যেহেতু আমরা চেষ্টা করি সব স্মল ভলিউম দেওয়ার, তাহলে আমরা এইটাই অ্যান্সার করব। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে 30 থেকে 60 ml হচ্ছে ভলিউম ফ্লুইড দেওয়া হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। Okay, then next, involuntary elimination of bowel content. Involuntary elimination, আচ্ছা, আমরা যখন হচ্ছে এলিমিনেশন অফ বাওয়েল কন্টেন্ট করি, মানে কি আমাদের হচ্ছে স্টুলটাকে পাস করে দিব, আমাদের স্টোমাক থেকে রেকটাম পর্যন্ত ক্লিন করতে চাই আমরা, তখন সেটাকে আমরা কি বলি? দেখো তো, আমরা স্টুলটাকে করব ফ্ল্যাটুলেন্স, মানে কি গ্যাস পাস, এটা হবে? হবে না। গ্যাস পাস এটা হচ্ছে না, এটা আগেই বাদ। কনস্টিপেশন মানে কি? স্টুলটা হার্ড হয়ে যাবে, মানে আসবে না রেকটাম দিয়ে, তাহলে এটাও তো হলো না। অ্যাবডোমিনাল ডিস্টেনশন মানে কি? এটা তো এটার সাথে রিলেটেড না, তাই না? অ্যাবডোমিনের কথা বলেছে। আচ্ছা, ফিকাল, ফিকাল বলতে আমরা কি বুঝি? ফিকো ওরাল রুট পড়ছি, তাই না? ফিকাল বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে স্টুলের কথাই বুঝি, বা হচ্ছে রেকটামের মাধ্যমে যে জিনিসটা পাস হচ্ছে। তো ফিকাল ইনকন্টিনেন্স এটার সাথে রিলেটেড কোনটা? যে তাহলে হচ্ছে যেহেতু এলিমিনেশন অফ বাওয়েল বলছে, তাহলে ফিকালের সাথে রিলেটেড, তাহলে এটাই হবে আনসার। ক্লিয়ার? ওকে, মেবি ইউ আর ক্লিয়ার। দেন নেক্সট আনসার এসেছে। ওকে, শেষ পর্যায়ে চলে আসছি। আর একটু সময় আমরা মনোযোগ নিব তোমাদের, আমি একটু সময় তোমাদের সময় নষ্ট করব, আর একটু ধৈর্য ধরে শুনতে হবে। হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে বকবক করছি, ব্যাপার না, তোমাদের এতে যদি কোনো উপকার হয় এটাই আমার কাছে ভালো লাগা। তোমরা কিছু শিখতে পারবা, তোমরা ভালো কিছু করতে পারবা, এটাই হচ্ছে একটা টিচারের মানে ভালো লাগা। সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, এর জন্য অনেক ধন্যবাদ। আর কিছুটা সময়, আর বেশি নাই, 5 থেকে 6টা, এরপরে হচ্ছে শেষ হয়ে যাবে। ঠিক আছে,
flatus tube is inserted, আচ্ছা flatus tube inserted into rectum up to রেকটামে আমরা ফ্ল্যাটাস টিউব কতটুকু হচ্ছে ইনসার্ট করি, এটার হচ্ছে যেটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্ল্যাটাস যে টিউবটা আছে এটা কতটুকু রেকটামের মধ্যে ইনসার্ট করি সেটার হচ্ছে মেজারমেন্টটা, নর্মাল মেজারমেন্ট হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা তোমরা চুপ হয়ে গেছো কেন? এখন এইগুলা কি হচ্ছে? ওকে, তোমরা কি এগুলার সাথে পরিচিত না? আচ্ছা এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ফ্ল্যাটাস টিউবটা কি অ্যাকচুয়ালি। ফ্ল্যাটাস টিউবটা হচ্ছে আমাদের একটা মেডিকেল ডিভাইস যেটার মাধ্যমে আমরা রেকটাম থেকে গ্যাসটা পাস করি। বডিতে অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেলে কি হয়, পেট ফেপে থাকে, শরীরে অস্বস্তি বোধ হয়, আমরা গ্যাসটাকে পাস করে দেওয়ার জন্য যে টিউবটা ইউজ করি সেটার হচ্ছে নাম ফ্ল্যাটাস টিউব। ফ্ল্যাটুলাস মানে কি গ্যাস, সো হচ্ছে ফ্ল্যাটাস টিউবটা হচ্ছে থাকে কতটুকু, 12 থেকে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে নেক্সট কোশ্চেনে যাই। 53, right? Okay. Gases are produced by the bacterial activity in. Gas produce হয় by the bacterial activity in. আচ্ছা কোথায় হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি হইলে গ্যাসগুলো প্রডিউস হচ্ছে? এই যে গ্যাস প্রোডাকশনটা মোস্টলি কোথা থেকে হচ্ছে আমাদের, যে হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন আছে না বডিতে, এই লার্জ ইন্টেস্টাইনে যখন হচ্ছে ব্যাকটেরিয়াল কজের কারণে হচ্ছে আমাদের আনডাইজেস্ট ফুডটা ব্রেকডাউন হয়। মানে কি আমাদের ফুডটা ডাইজেস্ট হয় না প্রপারলি, কার কারণে? ব্যাকটেরিয়ার কারণে। কি বলেছো মাহাদি হাসান? আমি বুঝিনি না ম্যাম মানে। আচ্ছা লার্জ ইন্টেস্টাইনে যখন আমাদের ফুডটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডাইজেস্ট হচ্ছে না, আমাদের হচ্ছে যখন ব্যাকটেরিয়াল কারণে ব্রেকডাউন হচ্ছে, ডাইজেস্ট হইতে পারতেছে না, তখন হচ্ছে গ্যাসটা প্রডিউস হচ্ছে ওই লার্জ ইন্টেস্টাইনে। এখন খুঁজো লার্জ ইন্টেস্টাইন আছে কিনা। এই যে লার্জ ইন্টেস্টাইন, এটা মুখস্থ রাখতে হবে। এগুলা অনেক মানে তোমাদের অ্যানাটমি ফিজিওলজিতেও এই জিনিসগুলো কাজে লাগবে। ফান্ডামেন্টালে পড়তেছো, এগুলো অ্যানাটমি ফিজিওলজিতে খুবই উপকারে আসবে। ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে গ্যাস প্রডিউস হয় কোন জায়গায়? লার্জ ইন্টেস্টাইনে, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে বিএসসিরা এটা মনোযোগ দিয়ে দেখবো, অনেক সময় লাইসেন্স পরীক্ষায় এই জিনিসগুলো ফেস করতে হয়, ঠিক আছে। এই টাইপেরই বেসিক কোশ্চেন থাকে, স্টুডেন্টরা তখন মনে করে যে না এগুলো তো আমি পড়ি নাই, এগুলো তো আমি পারি না, কিন্তু কোশ্চেনে চলে আসে ঠিকই। আচ্ছা দ্য অয়েল রিটেনশন এনিমা ইজ ইউজড ফর। আচ্ছা অয়েল রিটেনশন এনিমা মানে কি? মানে অয়েলি টাইপের যে এনিমাটা দেওয়া হয়, মানে কি তৈলাক্ত যে এনিমাটা দেওয়া হয়, একটু আগে তো বলছে এনিমা কি। এনিমাটা যখন ইউজ করা হয় কার কারণে? এই যে এটা মনে রাখবো, সফটেন হার্ড অ্যান্ড ড্রাই স্টুল, মানে যেটা কনস্টিপেশন হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, বের হচ্ছে না সহজে, তখন আমরা অয়েল জাতীয় একটা এনিমা দেই বা হচ্ছে সাপোজিটরি দেই, যেটার কারণে হচ্ছে স্টুল পাসটা ইজিয়েস্ট হয়ে যায়, ঠিক আছে। সফট অ্যান্ড হার্ড অ্যান্ড ড্রাই স্টুল আফটার অপারেশন। ওকে ওকে আচ্ছা দেন হচ্ছে আমরা নেক্সটে যাই। আচ্ছা কে কি প্রশ্ন করেছে? ও আচ্ছা কোথায় সিগময়েড কোলন কোথায় পেয়েছো? সিগময়েড কোলন কি কোথাও পেয়েছো? আচ্ছা এমনিতেই মনে হয় প্রশ্ন করেছো তাই না? এটা একটা হচ্ছে পার্ট, কার পার্ট? এটাকে পেলভিক কোলনও বলে। এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, হ্যাঁ সিগময়েড কোলন। ক্লিয়ার? সিগময়েড কোলন কোলনের একটা পার্ট। আমরা কোলন, জেজুনাম, আইলিয়াম এগুলো পড়ছি না, রেকটাম। এই সিগময়েড কোলনটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট। ক্লিয়ার তুমি মিদুল ইসলাম? আচ্ছা আচ্ছা পরেরটায় যাই। আইস ওয়াটার এনিমা ইজ গিভেন ইন কেস অফ। আচ্ছা আইস ওয়াটার এনিমা, আইস ওয়াটার এনিমা মানে কি? নিশ্চয়ই ঠান্ডা জাতীয় একটা হবে, পানি টাইপের হবে তাই না? বরফ বরফ পানি টাইপের একটা এনিমা গিভেন করা হয় কখন? মনে রাখবা যখন জ্বর হয় তখন আমরা ঠান্ডা জিনিস দিই বডি টেম্পারেচারটাকে কমানোর জন্য। আমরা যে জ্বরের সময় যে সাপোজিটরিটা দিই এটা হচ্ছে আইস ওয়াটার এনিমা, ঠিক আছে। এই যে হাইপার পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া মানে কি? শরীরের টেম্পারেচার কে বলে পাইরেক্সিয়া, জ্বর হলে বলে, যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন সেটাকে হাইপার পাইরেক্সিয়া। ও আচ্ছা আচ্ছা এগুলো নতুন, ওকে ওকে ঠিক আছে। ওকে সিগময়েড কোলন কে প্রশ্ন করলো? সে কি বুঝতে পেরেছো সিগময়েড কোলন কি? সিগময়েড কোলন কোথায় পেয়েছো জানি না। আচ্ছা যাই হোক তুমি তোমার অ্যান্সার পেয়েছো আই হোপ।
ওকে 55 গেল। হাইপার পাইরেক্সিয়া মানে কি, যখন শরীরের টেম্পারেচার অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। আচ্ছা 56 না, আচ্ছা 56, দ্য রেকটাল ক্যাথেটার ইজ ইনসার্টেড ইনটু দ্য রেকটাম আপ টু। আচ্ছা রেকটাল ক্যাথেটার কতটুকু পরিমাণে দিব, এটা হচ্ছে মনে রাখবা। এখানে এখানে এটা একটু ভুল আছে, 10 থেকে 15 সেন্টিমিটার হবে, হ্যাঁ মেইনলি। আর হচ্ছে 4 to 5 ইঞ্চি, ইঞ্চিতে আসলে 4 to 5 ইঞ্চি, আর হচ্ছে এমনিতে 10 থেকে 15। সো ইন কেস যদি এরকম আসে তখন আমি কোনটা মার্ক করব, রাইট? তখন আমার এখান থেকেই তো মার্ক করতে হবে, তো আমার ফাঁকা রাখা যাবে না, তখন কাছাকাছি। যেহেতু 10 থেকে বলছে, 9 থেকে 10 বলছে, এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এখানে একটু ভুল আছে। এরা 4 to 5 ইঞ্চি, যদি ইঞ্চিতে থাকতো তখন এটা আমরা মার্ক করতে পারতাম, ঠিক আছে? এখন আমরা মার্ক করব কোনটা, 9 to 10। যারা হচ্ছে পিডিএফটা পাবা এটা একটু কারেক্ট করে নিও। আচ্ছা দ্য অ্যাঙ্গেল, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম লাস্ট দুইটা বেসিক কোশ্চেন, এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সাবকিউটেনাস ইনজেকশন, হ্যাঁ সাবকিউটেনাস আমরা কিভাবে দেই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসার্ট করি সেটা জানতে হবে। সাবকিউটেনাস যখন দেই সবসময় মনে রাখবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই। যখন আইএম যখন দেই তখন সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই, ঠিক আছে? আর যখন হচ্ছে ইন্ট্রাডার্মাল দেই, মানে কি আইডি ইন্ট্রাডার্মাল, আইএম মানে ইন্ট্রামাসকুলার, আইডি ইন্ট্রাডার্মাল, এসসি মানে হচ্ছে সাবকিউটেনাস, এগুলো সংক্ষেপে রূপে লেখে, ঠিক আছে? ইন্ট্রাডার্মাল যখন দেই তখন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই, সাবকিউটেনাস দেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই কয়েকটা ইনফরমেশন মুখস্থ রাখতে হবে। সাবকিউটেনাস 45 ডিগ্রি, আইএম হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে ইন্ট্রাডার্মাল দেই হচ্ছে কত, 15 ডিগ্রি, ঠিক আছে? এই তিনটা ইনফরমেশন মুখস্থ। সো এটা আর পড়ানোর আমার কিছু নাই। নেক্সট স্লাইডে চলে যাই। লাস্ট কোশ্চেন, এটার মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। এইটাও আমি অলরেডি পড়াই ফেলছি। ইন্ট্রাডার্মাল ইনজেকশনের অ্যাঙ্গেলটা কত, 15 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা দেখি তোমাদের হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্টস আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। হ্যাঁ জি ম্যাম, সিগময়েড কোলন বুঝতে পারছি। ওকে ভেরি গুড, ঠিক আছে। তাহলে আই হোপ তোমরা ক্লিয়ার। এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল, এবং আমাদের হচ্ছে ক্লাসটা ফাইনালি ফুলফিল হয়েছে। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করব, এবং তোমাদের কোঅপারেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে অ্যাক্টিভলি ক্লাস করো। আই হোপ তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, এবং তোমাদেরকে আরও নতুন নতুন ইনফরমেশন যেন দিতে পারি, এর জন্য হচ্ছে ইনশাল্লাহ আবারও দেখা হবে এবং আবারও ক্লাস হবে তোমাদের সাথে। তোমরা ততদিনে ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তার আগে হচ্ছে আমি জানতে চাই যে তোমাদের আজকের ক্লাসটা ক্লিয়ার কি না। যদি ক্লিয়ার হয়ে থাকে সো আমরা এখানেই ক্লাসটা এন্ড করে দিচ্ছি। একটু জানাও, কোনো প্রশ্ন থাকলেও জানাও, বা কোনো কোয়েরি থাকলেও জানাতে পারো, যে কোনো কিছু, কোনো প্রবলেম। ওকে ওকে, আই থিঙ্ক ক্লাসটা অনেক জোশ ছিল। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আর কারোর কোনো প্রশ্ন নাই। আই হোপ আমি ইন ডিটেলস সব কিছু ক্লিয়ার করতে পেরেছি এই স্লাইডের মধ্যে যা যা ছিল। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।